and so it is unavoidable in order to achieve efficiency in all man-made systems. এবং এটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না, কারণ প্ল্যানিংটা রাখতেই হবে, ইনক্লুডিং দ্য প্লাম্বিং সিস্টেম অফ এ বিল্ডিং। মানে যে কোনো মানুষের তৈরি কোনো সিস্টেম যদি হয়, সেটা প্লাম্বিং ও হইতে পারে বা এভরিথিং, যে কোনো কিছুই হোক না কেন, প্ল্যানিংটা কিন্তু আগে আমাদের হচ্ছে ইফিসিয়েন্সিটা মানে ভালো হইতে হবে। হ্যাঁ, তখন আমরা হচ্ছে যে সাকসেসটা অ্যাচিভ করতে পারবো। ওকে, আনপ্ল্যান্ড প্লাম্বিং সিস্টেম মেক সিস্টেমস ইনএফিসিয়েন্ট এন্ড কস্টলি। আমরা যদি মানে প্ল্যানিং ছাড়া একটা প্লাম্বিং সিস্টেম তৈরি করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে শুধু শুধু আমরা ইনএফিসিয়েন্ট একটা সিস্টেম করে ফেলতে পারি এবং অযথা আমরা পয়সা নষ্ট করতে পারি। তো আর্কিটেক্টস প্লে ভাইটাল রোল ইন ইফিসিয়েন্টলি প্ল্যানিং প্লাম্বিং সিস্টেম। আর্কিটেক্ট একটা বড় ধরনের এখানে একটা দায়িত্ব পালন করে, কারণ শুরুটা হচ্ছে আর্কিটেক্টের মাধ্যমেই হয়। তো শুরু থেকে হচ্ছে আর্কিটেক্টের প্ল্যানিংটা নিয়ে তার মাথায় অবশ্যই মানে জোরালো ভাবে এটা নিয়ে কাজ করতে হবে। তো অ্যাজ দে আর রেসপন্সিবল ফর পজিশনিং, সে পজিশনিং গুলা যেমন আমাদের মেজর এলিমেন্ট থাকতে পারে ফিকচার, পাম্প হাউস, ওয়াটার রিজার্ভার, সেপটিক ট্যাঙ্ক, সোফওয়েল, বা যদি রেন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক করে, তারপর রিচার্জ ফিট করে, বা হচ্ছে এসটিপি করে, ইটিপি করে, যে কোনো এলিমেন্টই করুক না কেন, তো সেগুলোর লোকেশন এবং হচ্ছে সেটার সাইজ গুলা কোন পজিশনে বসবে, কতটুকু কোথায় আপ ডাউন হবে, কি হবে না হবে, এই ডিটেল গুলা শুরু থেকে যদি প্ল্যানের ভিতরে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আমাদের প্ল্যানিংটা খুবই সাস্টেইনেবল হয়। In critical cases, architects should consult with the relevant engineers in selecting position. সে ওই রিলেভেন্ট ইঞ্জিনিয়ার, মানে আপনি যদি প্লাম্বিং ইঞ্জিনিয়ার হন, সে আপনার সাথে কনসাল্ট করতে পারে যে এই কোথায় এই পজিশন গুলো করলে বা কিরকম সাইজ হতে পারে, কিরকম স্পেস লাগতে পারে, কোথায় করলে বেটার হবে, সেটা নিয়ে আপনার সাথে ডিসকাস করতে পারে। তো এখানে আপনার পাঁচটা শব্দ যেটা আছে, যে সেফটি, ইকোনমিক, কমফোর্ট, সাস্টেনেবল, অ্যাস্থেটিক্স। হ্যাঁ, এই পাঁচটা ওয়ার্ড প্ল্যানিং এ আমাদেরকে জোরালো ভাবে মেনটেন করতে হবে। Okay, so plumbing is installed in a building for providing convenience, comfort and safety as well as sanitation and good environment for the occupants. মানে যারা হচ্ছে আমরা ব্যবহারকারীদেরকে আমাদের সুবিধা, তাদের হচ্ছে গিয়ে মানে কমফোর্ট জোনটা দেখতে হবে, তাদের সেফটি বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখে হচ্ছে প্লাম্বিং এর ইকুইপমেন্ট গুলো ইনস্টল করতে হবে। অ্যাচিভিং হাই এফিসিয়েন্সি যদি আমরা অ্যাচিভ করতে চাই, তাহলে হচ্ছে এই 7টা দিক আছে, এটা আমাদের ফলো করতে হবে। যেমন হচ্ছে নাম্বার 1 সেফটি, তারপর কনভেনিয়েন্স, কমফোর্ট, ইকোনমি, ডিউরেবিলিটি, মেইনটেইনেবিলিটি এন্ড লিগ্যালিটি, এগুলো মেইনটেইন করতে হবে। আর প্রেজেন্টিং অ্যাডোরেবল অ্যাস্থেটিক্স। তো আমরা হচ্ছে হাই এফিসিয়েন্সি পাওয়ার জন্য হচ্ছে এই 7টা আমরা মেইনটেইন করলাম, 7টা থিংস। আর হচ্ছে অ্যাডোরেবল অ্যাস্থেটিক্সটাও আমাদের মাথায় আনতে হবে। সেখানে কিছু বিষয় আছে, যে ফর্মিং, আপগ্রেডিং, ভ্যালুয়েডিং এন্ড এনভেলপিং। তো এই বিষয়গুলো কি আমরা একটু বিস্তারিত আলোচনা করি। হাই এফিসিয়েন্সি অ্যাচিভ করতে গেলে আমাদের প্রথম হচ্ছে সেফটি। সেফটিটা কি? সেফটিটা আমরা সবাই নরমালি জানি, যে প্রোভাইড সেফ ড্রিঙ্কিং ওয়াটার। আজাদ হচ্ছে, আমরা 2 মিনিট বিরতি নেব। সবাই লাইনে আসছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, ঠিক আছে। ওকে, তো সেফটি বিষয়টা আমরা সবাই জানি, যে প্রোভাইড সেফ ড্রিঙ্কিং ওয়াটার, মাস্ট বি, এটা হতেই হবে। আর হচ্ছে সেফ ডিসপোজাল অফ ওয়েস্ট, আমরা ওয়েস্টটা ডিসপোজাল করতেছি, সেটা একটা সেফলি ভাবে ডিসপোজ করতে হবে। পাইপিং এন্ড অ্যাপ্লায়েন্স আর সেফলি ইনস্টলড, এটা সেফলি ভাবে ইনস্টল করতে হবে। ইকুইপমেন্ট ইজ ফিটেড উইথ প্রপার সেফটি ডিভাইসেস and structural safety has not been impaired by plumbing installation. আপনি যে ইনস্টলেশনটা করবেন, তাদের যেন স্ট্রাকচারাল এর কোনো সেফটি উপরে যেন আপনার হ্যাম্পার না হয়, সেইটা ফলো করতে হবে। ওকে, তারপর আসি কনভেনিয়েন্স, প্রোভাইডিং অ্যাপ্রোপ্রিয়েট টাইপ এন্ড গুড কোয়ালিটি, প্রপার সাইজ, পিকচার এন্ড ফিটিংস। এটা হচ্ছে মাস্ট বি, একটা গুড কোয়ালিটির এবং অ্যাপ্রোপ্রিয়েট সাইজের হতে হবে। এবং ইনস্টলিং অপটিমাম নাম্বার অফ ফিচার্স এন্ড ফিটিংস, অপটিমাম নাম্বার অফ ফিচার যেগুলো আপনার দরকার, সেইগুলো নাম্বার অফ ফিচার্স এন্ড ফিটিং দিতে হবে, যেটা একেবারে না দিলেই না। তারপর হচ্ছে কমফোর্ট,
কমফোর্টের মধ্যে হচ্ছে প্রোভাইডিং এডুকেট নাম্বার অফ পিকচার্স, যে এডুকেট নাম্বার পিকচার্স আপনাকে প্রোভাইড করতে হবে। ইনস্টলিং টেকনোলজিক্যালি সাউন্ড প্লাম্বিং সিস্টেম। টেকনোলজিক্যালি সাউন্ড মানে হচ্ছে যেটা আপনার হলো বলা চলে যে একেবারে লেটেস্ট মডেল যেটা আমাদের চলবে সেইগুলো আমরা হচ্ছে ইনস্টল করার ট্রাই করব। প্রোভাইডিং আইটেমস স্পেশালি মেড ফর ইউজার্স কমফোর্ট, যেটা ইউজারদের জন্য একেবারে কমফোর্ট হয় সেগুলো আমরা ইউজ করব। তো এখানে কিছু ছবি দিয়ে আমি আপনাদেরকে একটু বলে দেই যে এই যে এখানে দেখেন হচ্ছে টর্নেডো ফ্ল্যাশ। হ্যাঁ, এই যে টর্নেডো ফ্ল্যাশের একটা সিস্টেম সেদিন গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। তো দেখেন এটা কিন্তু ওই যে আমি যেটা বললাম যে ফ্ল্যাশিং সিস্টেমটা টর্নেডো টাইপের হয় এবং কোনো সাউন্ড হবে না, আর আপনার হচ্ছে টোটাল টয়লেটটাকে হচ্ছে হাইজিনিক ফ্ল্যাশ হয়ে যাবে এবং পুরো ময়লাগুলোকে সে সুন্দর করে পাস করে নিয়ে যাবে, কোনো সাউন্ড হবে না, কোনো জ্যাম হওয়ার কোনো পসিবিলিটি নাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই টর্নেডো সাইফোনিক এই ধরনের টাইপের কিছু আপগ্রেড কমন পাওয়া যায়, এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে এখানে একটা আছে যে আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম, এইগুলো একটু প্রাইস বেশি, প্রায় আপনার কিছু কমন আছে যেটা আমরা ইউবিএসপি হেডকোয়ার্টার প্রজেক্টে ওই ফায়ার স্টেশনের হেডকোয়ার্টার যেটা হোক মানে প্রপোজাল হয়েছিল মিরপুর 10-এ, ওটা এখন 300 ফিটে হবে। তো সেইটার যখন আমি কাজ করছিলাম ডিজাইনে তখন ওখানে দেখছিলাম আমরা যে কমর গুলো ইউজ করছিলাম সেটা এক একটা কমরের দাম ছিল 5 লাখ টাকা। তো এই কিছু আপগ্রেড যে ফিচার গুলো এগুলো আমরা আমাদের ডিজাইনে আনতে পারি। তারপরে হচ্ছে আপনার এই কমফোর্টের যে বিষয়টা, শাওয়ারে দেখেন এই শাওয়ারটা হয় কি কিছু শাওয়ার দেখা যাচ্ছে এখানে দেখেন এটা ইউজ মানে একটা প্রেসারে পানি পড়তেছে, এটা কিন্তু আমাদের ইউজার ফ্রেন্ডলি হবে না। এটাও তেমন না, এটাও তেমন না, এটা কিছুটা হবে, এটা আমাদের ইউজার ফ্রেন্ডলি করা। তো এর চাইতে আরো কিছু ধরনের আপনার রেইন শাওয়ার পাওয়া যায়। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে দেখবেন যে ওয়ালের ভিতরে কিছু শাওয়ার পয়েন্ট থাকে। তারপর শাওয়ার রুম করে অনেকে হচ্ছে গ্লাস সিস্টেম করে, সেখানে আপনার দেখবেন চারপাশ দিয়েও শাওয়ারের একটা এটা ডিজিটাল সিস্টেমের দেখবেন যে বর্তমানে আধুনিকের অনেক আধুনিকতার ছোঁয়া লাগা যাকে বলে আর কি, সেই টাইপের অনেক শাওয়ার পাওয়া যায়। তো ওইগুলো আপনারা হচ্ছে ইউজার কমফোর্টের জন্য ইউজ করতে পারেন যদি ক্লায়েন্টের বাজেট ফ্রেন্ডলি হয় আর কি। এরপরে হচ্ছে ইকোনমি। ইকোনমি হচ্ছে প্রাইভেট অপটিমাম সাইজ পাইপিং ফিটিংস এন্ড ইকুইপমেন্ট। হ্যাঁ, মানে অপটিমাম সাইজ যেটা মানে একেবারে আপনি ওয়েস্ট করলেন না, যেটা দরকার সেটাই দিলেন। ইনিশিয়াল ফিচার্স ফিটিংস এন্ড অ্যাপারেন্টান্সেস অফ ইকোনমি প্রাইস, যেটা আমাদের মানে এই ক্লায়েন্টের রিজনেবল এর মধ্যে এইরকম একটা আপনি ইউজ করে সেই প্রাইসের মধ্যে তাকে একটা যতটুকু ম্যাক্সিমাম কমফোর্ট দেওয়া যায়। ডিউরেবিলিটি হচ্ছে প্রোভাইড লং লাস্টিং পাইপস ফিটিংস ফিচার্স এন্ড অ্যাক্সেসরিজ। ওই যে যেটা বলছিলাম গত ক্লাসে যে আমাদের সবকিছু এখন প্লাস্টিকের উপরে আমরা নির্ভর হয়ে গেছি। তো প্লাস্টিক ম্যাটেরিয়াল কখনই দীর্ঘায়ু হবে এটা গ্যারান্টি আমরা দিতে পারবো না। তো অবশ্যই আমাদেরকে আমরা যদি হচ্ছে স্টিল বা হচ্ছে এই মেটাল টাইপের ইসে যাই তাহলে আমাদের হচ্ছে আমরা লং লাস্টিং ডিউরেবিলিটি পেতে পারি। এরপর হচ্ছে জয়েন দ্য ফিচার্স এন্ড পাইপ ফিটিংস প্রপারলি, এটা প্রপারলি জয়েন করতে হবে। টেস্ট দ্য প্লাম্বিং সিস্টেম টু চেক ফর লিকেজ এন্ড ডিফেক্টিভ ওয়ার্কম্যানশিপ। প্লাম্বিং সিস্টেম লিকেজ টেস্ট করতে হবে আপনার। এই লিকেজ টেস্টটা আপনার হচ্ছে যেটা করতে হবে যে আপনি ম্যানুয়ালি হ্যান্ডে যে হ্যান্ড পাম্পিং যেটা আছে বলে আর কি লিকেজ টেস্ট করার জন্য, সেটাও ইউজ করতে পারেন, হ্যান্ড প্রেসার মেশিন। তারপরে আপনার হচ্ছে ওই হাইড্রোনিউমেটিক একটা প্রেসার হচ্ছে পাম্প আছে, হাইড্রোনিউমেটিক পাম্পটা ইউজ করতে পারেন। তো এই হ্যান্ডমেড যে প্রেসার টেস্টিং মেশিনটা আছে ওইটা দিয়ে আপনি যদি সবগুলো পয়েন্ট ক্লোজ করে দিয়ে এখানে ওয়াটার প্রেসারটাকে আপনি ওই যতটুকু দরকার হয়, এই বিএনবিসি বলা আছে আপনার 100 PSI 50 PSI, কিছু কোড আবার 100 PSI, আর ইন্টারন্যাশনাল কিছু কোড 150 PSI বলছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম হচ্ছে যে বিল্ডিং গুলো করি তো পার ফিটে আপনার হচ্ছে 0.434 PSI আর কি আসে। তো এখন আপনার হলো যদি 15 তলা বিল্ডিং হয়, 15 তলা হলে দেখা গেছে অলমোস্ট আপনার হলো 50 PSI মধ্যে কভার করে ফেলে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যদি 100 PSI দিয়ে হচ্ছে প্রেসার দিয়ে যদি লিক টেস্টটা করেন তাহলে আপনি ম্যাক্সিমাম সেফ জোনে থেকে যাচ্ছেন আর কি। তো সেটা আপনার কিভাবে টেস্ট করতে হবে, ওই পাইপলাইন সিস্টেমটাতে আপনাকে ওয়াটার ফিল করতে হবে, ওয়াটার ফিল করে ওই পাম্পিং করে তারপর ক্লোজ করে দিয়ে প্রেসার
প্রেসার গেজটাকে ফলো করতে হবে, ওখানে 100 psi উঠে গেলে তারপর আপনি ওইটা ওইভাবে রেখে দিলেন। হ্যাঁ, ওইটা ওইভাবে আপনি 3 ঘন্টা রেখে দিলেন। কোড 24 ঘন্টা বলে, তো আমরা 3-4 ঘন্টা রাখলে আর কি মোটামুটি এই হয়ে যায়। আর যদি সিপিভিসি ফিটিংস হয়, সিপিভিসি ফিটিংস এর জয়েন্ট আপনার তেমনটা লিক করে না, তো ওইটা আপনি 2-3 ঘন্টা যদি রেখে টেস্ট করেন এনাফ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে চেক ইনস্টলেশন অফ দ্য ইকুইপমেন্ট ফর প্রপার ফাংশনিং বিফোর দ্য সিস্টেম ইজ পুট ইনটু অপারেশন। ওইটা অবশ্যই চেক করতে হবে আপনাকে অপারেশনে যাওয়ার আগে। মেইনটেনেবিলিটিতে আসি। মেইনটেনেবিলিটি হচ্ছে প্রোভাইড ক্লিয়ার অ্যাক্সেস টু দ্য প্লাম্বিং আইটেমস। প্লাম্বিং আইটেম গুলোতে ক্লিয়ার অ্যাক্সেস দিতে হবে। যেমন আমরা হচ্ছে ডাক করি, কিন্তু ডাক করার পরে হয় কি সেই ডাক গুলা আপনার হচ্ছে পরবর্তীতে আমরা মেনটেন করবো, ডাক্টের ভিতরে গিয়ে পাইপ গুলো যে মেনটেন করবো, সেই মেনটেন করার মতো আমরা কোনো অ্যাক্সেস রাখতে পারি না বা হয় না, এমন চিপায় চাপায় গিয়ে আমরা বসাই দিই যাতে পরবর্তীতে আর ওইটা অ্যাক্সেস করার মতো কোনো ওয়ে থাকে না। তো এই বিষয়টা আপনাকে একটু মাথায় রেখে প্ল্যানিংটা করতে হবে শুরু থেকেই। তারপর হচ্ছে প্রোভাইড সাফিসিয়েন্ট স্পেস এন্ড টলারেবল এনভায়রনমেন্ট ফর ওয়ার্কিং, এই ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিতে হবে, এই স্পেস করে দিতে হবে। প্রোভাইড ফ্যাসিলিটি ফর মেইনটেনিং প্লাম্বিং আইটেমস, ফ্যাসিলিটি দিতে হবে। Provide adequate clean outs so arrange that it helps clean deposit of solids, clogging objects. একটা হচ্ছে ক্লিন আউট, কয়েকটা পয়েন্টে যে পয়েন্ট গুলোতে আপনার ক্লিন আউট রেখে দিতে হবে যাতে করে পরবর্তীতে কোনো জ্যাম হয়ে গেলে সেখানে আমরা ওপেন করে ক্লিন করে নিতে পারি। ওকে, এটা গেল মেইনটেনেবিলিটির পার্ট। তো এখন আসছি আমরা হচ্ছে লিগালিটি। লিগালিটিতে হচ্ছে ডিজাইন দ্য প্লাম্বিং সিস্টেম ইন অ্যাকর্ডেন্স উইথ লোকাল কোডস অফ প্র্যাকটিস অর বাই লস। তো এটা কি বলছে যে লোকাল কোডস অর প্র্যাকটিস। তো লোকাল কোড বলতে আপনার হচ্ছে বোঝায় যে আপনি যে এলাকায় কাজ করতেছেন সেই এলাকার কোডটা আপনি ফলো করতে হবে। কিন্তু আমাদের সাপোজ ধরেন আমরা ঢাকায় কাজ করতেছি, এখন ঢাকায় আমরা যে কোড ফলো করতেছি সেম ভাবে সাপোজ ধরেন আমি বান্দরবনে কাজ করতেছি পাহাড়ি এলাকা, এখন সেখানে যদি আমি সেম কোড ফলো করি তাহলে তো হচ্ছে না, কারণ সেখানের আপনার সয়েল কন্ডিশন বা এনভায়রনমেন্ট আর এখানের এনভায়রনমেন্ট, ওইখানের আপনার ওয়াটারের যে সোর্স ভিন্ন। ঢাকা সিটির মধ্যে ওয়াটার সোর্স ভিন্ন, তো কিছু কিছু এই লোকাল কোড গুলো কিন্তু আমাদের বাংলাদেশে তেমন নাই, যে আমাদের ডিস্ট্রিক্ট মানে বিভাগ অনুযায়ী যে কোন কোন বিভাগে আমি কোনটা ইউজ করবো। তো সেক্ষেত্রে আপনি লোকাল কোড গুলো একটু ফলো করবেন যে ওই এলাকার পারিপার্শ্বিক কি অবস্থা, এনভায়রনমেন্ট কি অবস্থায় আছে, সেগুলো ফলো করলে আপনি ওটা হচ্ছে একটু ডিজাইনটা আগাবেন আর কি। ওকে, এরপরে আসি প্রেজেন্টিং অ্যাডোরেবল অ্যাস্থেটিক্স। এখানে হচ্ছে ফর্মিং। ফর্মিং হচ্ছে আপনার অ্যারেঞ্জিং এন্ড লেইং পাইপস ইন অর্ডারলি ম্যানার। এই যে এখানে দেখেন ফর্মিং হচ্ছে এই যে এইখানে দেখেন এই পাইপটা যদি আমি এলোপাতাড়ি করে নিয়ে যেতাম তাহলে কিন্তু এটা দেখতে খুবই ইজি ইজি লাগবে। আর এখন সুন্দর করে যে সাজায় নিয়ে গেছে দুইটা, এখানে দুইটা ইয়ে করে, এটা কিন্তু খুবই সুন্দর একটা সাজানো হয়েছে। তারপরে আপনার হচ্ছে আপগ্রেডিং। আপগ্রেডিং এ আসি যে ইউজিং আই ক্যাচিং এলিমেন্টস পাইপস ইন পার্টিকুলার। আই ক্যাচিং এলিমেন্টস মানে মানুষের চোখে চোখ ধাঁধানো কিছু আমরা যদি সিস্টেম রাখি বা কোনো এলিমেন্ট রাখি তাহলে সেটা কিন্তু আপনার খুবই অ্যাস্থেটিক এর জন্য খুবই উপকৃত হয়। যেমন ধরেন এখানে এই টয়লেটটাতে অনেকগুলো কিন্তু আই ক্যাচিং এলিমেন্ট আছে। তারপরে ভ্যালু অ্যাডিং। ভ্যালু অ্যাডিং এর ভিতরে আপনার হচ্ছে বাই অ্যাডিং এক্সট্রা ডেকোরেটিভ এলিমেন্টস। এক্সট্রা ডেকোরেটিভ এলিমেন্টস এর মধ্যে একটা উদাহরণ বলা যায়, সেটা হচ্ছে এই পাইপটা দেখেন আউটসাইড দিয়ে আমার নিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো মানে এটাকে কোনো কাভার করা হয় না। তো পরে কি করলেন যে আমি ওইটাকে একটু কালার করে দিলাম। সেই কালারটা কি করলাম, এই বিল্ডিং এর কালারের সাথে মিল রেখে আমি একটু সেপারেট করে কালার করে দিলাম, তাহলে কিন্তু আমার বেশি চোখে লাগতেছে না। এটা কি বলা হচ্ছে একটু এক্সট্রা ডেকোরেটিভ এলিমেন্ট দিয়ে আমরা একটু ডেকোরেশন করি। এই সিলিংটা দেখেন, সিলিং এর যে এটা কিন্তু একটা ওপেনিং অ্যাক্সেস, সিলিং এ অ্যাক্সেস হওয়ার জন্য। তো এটাকে কিন্তু আপনার একটু ওই দেখা গেছে এই একটু অন্যভাবে সিস্টেম করে দিলে দেখতে যাতে সুন্দর হয়, এরকম একটা মানে এক্সট্রা ডেকোরেটিভ এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি। এনভেলপিং এর ভিতরে যে কভার পাইপ উইথ ডেকোরেটিভ আইটেমস অর ম্যাটেরিয়ালস, এই পাইপ গুলো আমরা ডেকোরেটিভ কোনো আইটেম দিয়ে কভার করতে পারি। এই যেমন বললাম যে রং বা হচ্ছে পাইপ, আমরা কোনো একটা লুভার ইউজ করতে পারি, যে আমরা বিল্ডিং এর সাইড দিয়ে নিলাম দাগ করে নিই, তখন আমরা কি করতে পারি কিছু
বোর্ডের লুবার ইউজ করতে পারি বা কিছু আপনার এলিমেন্ট ইউজ করতে পারি যেটা দিয়ে পাইপ গুলো কভার করে দেওয়া যায় এবং একটা সৌন্দর্য যেন দেখা যায় এটাই। ওকে, সবাই কি শুনতেছেন ক্লিয়ার? ওকে, তো এখন একটু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে কনসার্নস এন্ড কনসিডারেশনস। আপনি যখন প্লাম্বিং একটা প্রজেক্টের প্লাম্বিং ডিজাইন শুরু করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো আপনাকে হচ্ছে কালেক্ট করতে হবে, সেগুলো হলো যেমন ধরেন প্রজেক্ট লোকেশনটা আপনাকে নিতে হবে, মাস্টার প্ল্যান এন্ড ফ্লোর প্ল্যান উইথ এরিয়া। আপনার যদি এটা বড় এরিয়া হয় সেটা টোটাল মাস্টার প্ল্যানটা নিবেন। তারপর আপনার হচ্ছে ফ্লোর প্ল্যান উইথ প্লাম্বিং ফিচার শোয়িং, যে ফ্লোর প্ল্যানটা আপনি আর্কিটেক্টের কাছ থেকে নিচ্ছেন, সেখানে প্লাম্বিং এর টয়লেটের ভিতরে যে ফিচার গুলো আছে, যে সে কোথায় হাই কমোড রাখতে চাচ্ছে, কোথায় সে লং প্যান রাখতে চাচ্ছে, কোথায় বেসিন রাখতে চাচ্ছে, কোথায় ইউরিনাল রাখতে চাচ্ছে, এই পিকচার গুলো যেন মানে যদি শো করা নাও থাকে, আপনাকে হচ্ছে ডিসকাস করে ওগুলো ফাইনাল করে নিতে হবে। আর্কিটেকচারাল ডিটেল প্ল্যান উইথ সেকশন এন্ড আর্কিটেকচারাল 3D ভিউ, ওই আপনি সেকশন নেবেন, ডিটেল প্ল্যান নেবেন এবং ওইটা 3D ভিউ নেবেন, এক্সটার্নাল ভিউ নিতে পারেন যদি দরকার হয় কখনো ইন্টারনাল ভিউটা নিলেন। তারপর আপনার হচ্ছে অল লেভেল ক্লিয়ার ডিটেল ফর মাস্টার প্ল্যান, এই লেভেলিং গুলো নেবেন, যে কোনটা কতটুকু লেভেল আপ ডাউন আছে এটা আপনার দরকার হবে। ফ্লোর প্ল্যান প্লাম্বিং ডাক সাইজ চেক, ফ্লোর প্ল্যানে যে আপনার প্লাম্বিং এর ডাক গুলো আছে সেটার সাইজটা চেক করে নেবেন, যে আপনার যে কত স্টোরি বিল্ডিং, কয়টা টয়লেট আছে, সেটার জন্য আপনার কত ডাক্টের সাইজ আসতে পারে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা এখানে প্ল্যানে আর্কিটেক্ট দেখাইছে কিনা সেটা আপনারা হচ্ছে চেক করে নেবেন। হট অ্যান্ড কোল্ড ওয়াটার সিস্টেম যদি লাগে, ধরেন আপনার কিছু অ্যাটাচ টয়লেট গুলোতে সে হট ওয়াটার কোল্ড ওয়াটার সিস্টেম রাখতে চাচ্ছে, আর হচ্ছে কমন টয়লেট গুলোতে সে রাখতে চাচ্ছে না। আবার অনেকে হচ্ছে রেখে দেয়, তো কিচেনে অনেকে হচ্ছে হট ওয়াটার সিস্টেম করে, অনেকে করে না। তো এই বিষয়গুলো আপনাকে ডিসকাস করে নিতে হবে, ডিসকাস করে ফাইনালি একটা ডাটা নিতে হবে। এক্সিস্টিং সিওয়ারেজ লাইন কন্ডিশনের লোকেশন, ওইখানে যে প্রজেক্ট আপনি কাজ করতেছেন ওই লোকেশনে এক্সিস্টিং সিওয়ারেজ লাইন কোথায় আছে, সেটা ডেপথ কত, এটা কি রানিং আছে না ব্লক, সেটা আপনাকে জানতে হবে। ওটার ফ্লো কোন দিকে হচ্ছে, যে উত্তর দিক দিয়ে দক্ষিণ দিকে হচ্ছে না দক্ষিণ দিক দিয়ে উত্তর দিকে হচ্ছে না কোন দিকে যাচ্ছে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। ওটার ডেপথ কত আছে এখন এক্সিস্টিং, আর উইথ কত আছে, মানে আপনি যে হচ্ছে যে লেভেলে গিয়ে আপনার প্রজেক্টের যে সিএস ফাইভটা এন্ট্রি করবে সেটা কোন লেভেলে পড়তেছে, তো ওই লেভেল গুলো আপনার লাগবে। সাপ্লাই ওয়াটার সোর্স, সেখানে সেই লোকেশনে আপনার প্রজেক্টের জন্য ওয়াটারের সোর্সটা কি হবে, সেটা ওয়াসা হইতে পারে, ডিপ টিউবওয়েল থেকে হইতে পারে, বা আদার্স কোনো ওয়াটার সোর্স হতে পারে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভারহেড ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক, সোপ ওয়েল, পাম্প রুম, রেইন ওয়াটার হারভেস্ট ট্যাঙ্ক, এসটিপি, ইটিপি এটসেট্রা, যে বিষয়গুলো আছে সেগুলো আপনার হচ্ছে লোকেশন গুলো নিয়ে নিতে হবে। ফায়ার ওয়াটার ক্যাপাসিটি যদি, ফায়ার ওয়াটার রিজার্ভার লোকেশন, যদি ফায়ারের যে ওয়াটার ট্যাঙ্কটা হবে সেই সেটা যদি আপনার হচ্ছে ইনক্লুডিং আপনার ডোমেস্টিকের জন্য, মানে আপনার প্লাম্বিং এর ইউজের জন্য, সেটা যদি একটা ওয়াটার ট্যাঙ্ক হয়, তো সেই ক্ষেত্রে আপনার ফায়ারের যে ওয়াটার ক্যাপাসিটিটা ওটা ফায়ারের যে ডিজাইনার থাকবে তার কাছ থেকে কালেকশন করে আপনি ওটার সাথে অ্যাড করে দিবেন। তারপরে হচ্ছে স্ট্রাকচারাল ডিটেল ড্রয়িং, স্ট্রাকচারাল ডিটেল ড্রয়িংটা আপনাকে মাস্ট বি নিতে হবে। সেখানে আপনার যদি হচ্ছে ফাইল হয়, ফাইল ক্যাপের লোকেশন গুলো, তারপরে আপনার হচ্ছে এটা সাইজ, ডেপথ, বিম কলাম, বিমের যে ডেপথ, আপনার হচ্ছে সাইজ গুলো, হ্যাঁ, এগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। এবং বিমের লেআউটটা হচ্ছে আপনার ফাইনাল বিম লেআউটটা নিতে হবে, যাতে উপরে হচ্ছে স্ট্রাকচার আর্কিটেকচারাল ড্রয়িং এর ভিতরে কোনো গ্যাপ না থাকে। ওকে, এইগুলা হচ্ছে আপনাকে কালেকশন করতে হবে। টপোগ্রাফিক সার্ভেটা লাগে আপনার যদি হচ্ছে ওইখানে আপনি টপোগ্রাফিক দেখে তো আর্কিটেক্ট আপনাকে একটা মাস্টার প্ল্যান রেডি করে দিবে না, যে আমার এখানে এত লেভেল আছে, এখানে এত লেভেল ডাউন আছে, আপনি তো এখানে লেভেলিং পেয়ে যাবেন। আর যদি হচ্ছে না থাকে তখন আপনাকে ওই ডাটাটা দেখে লেভেল গুলো ইন্ডিকেট করে নিতে হবে। তো এগুলা বেশিরভাগ হচ্ছে ওই পাহাড়ি অঞ্চলগুলো বা হচ্ছে সমতল ভূমি না, সেই এলাকার জন্য আর কি ওটা দরকার হয়, এটা আপনাকে লাগবে আর কি। ওকে, আচ্ছা, এরপরে আসি আমার সফটওয়্যার টুলস এন্ড টেকনোলজিস।
আমরা যে প্লাম্বিং ডিজাইন করব, তো সেখানে কি কি ধরনের সফটওয়্যার বা টেকনোলজি আমরা ইউজ করতে পারি, যে প্লাম্বিং টুল গুলো। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অটোক্যাড। অটোক্যাড এখানে 2021 আছে, আপনারা 22, 23, 24 যেটা ইউজ করেন না কেন, ভার্সন প্রবলেম নাই। অটোক্যাড এমইপি যে কোনো ভার্সন আপনি ইউজ করতে পারেন। রেভিট আছে, রেভিট এমইপি আছে যে কোনো ভার্সনের। নেভিসওয়ার্কস, তবে লেটেস্ট ভার্সন গুলো ইউজ করাই ভালো, সবাই যেহেতু লেটেস্ট ভার্সনে কাজ করতেছে। নেভিসওয়ার্ক আছে, এমএস এক্সেল, প্লাম্বার 4.0, এটা একটা সফটওয়্যার প্লাম্বিং ডিজাইনের। প্লাম্বিং ক্যাট, এটা একটা ক্যাট সফটওয়্যার, ক্যাট এর মতোই আর কি প্লাম্বিং ক্যাট। ডিজাইন টুল একটা সফটওয়্যার আছে। পাইপ ফ্লো আছে, এখানে আপনার ডিজাইন করা যায়, পাইপ সাইজিং টাইজিং হতে করে ক্যালকুলেশন বের করা যায়। তারপর আপনার হচ্ছে ডিজাইন মাস্টার, এটা একটা সফটওয়্যার। M4 প্ল্যান্ট, এটাও একটা পাইপিং রিলেটেড সফটওয়্যার। ক্যাডক্স, প্ল্যান্ট প্রফেশনাল, হিড্রোম্যাক্স, স্মার্ট ড্রো এন্ড মেনি মোর। এছাড়া আরো অনেক ধরনের সফটওয়্যার অ্যাভেলেবল আছে। তো আমাদের বাংলাদেশে হয় কি যে এই সফটওয়্যার গুলো পেইড সফটওয়্যার, মানে আপনাকে পারচেস করে দিতে হবে, ফ্রিলি পাওয়া যায় না আসলে, তেমন ক্র্যাক ফাইল দিয়ে এগুলো তেমন কাজ হয় না। তো হ্যাঁ, না আপাতত হচ্ছে আমাদের এই রেভিটের যেটা মানে রেভিটের কাজগুলো একটু কম হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কয়েকটা কোম্পানি করে। দু একটা প্রজেক্টে আমরা করছিলাম হচ্ছে ওই ডিডিসি তে যখন আমি ছিলাম, তখন ওই আপনার ইউবিএসপি হেডকোয়ার্টার ওইটা রেভিটে করা হয়েছিল, টোটাল ফিজিবিলিটি স্টাডিটা। তো তখন আমরা রেভিটের কাজ টুকটাক করছিলাম আর কি। পরে আর ওইটা নিয়ে কাজ করা হয় না, আমরা অটোক্যাডই চলে গেছিলাম, কারণ আমাদের রেভিটের কাজ। না, আপাতত অন্যান্য সফটওয়্যার দরকার হচ্ছে না। বাকি যে ক্যালকুলেশন বিষয়টা আপনি তো হ্যান্ড ক্যালকুলেশন করে ফেলছেন, করে জাস্ট হচ্ছে অটোক্যাডে আপনি ডায়ার গুলো দিয়ে দিচ্ছেন যে এত ডায়ার হবে, এত এখানে এত ইয়ে থাকবে, এই শেষ, এটা আর কি। তখন হচ্ছে কি আবার আপনি যদি রেভিটে করেন, রেভিটের সাবমিশন করাটাও আবার হচ্ছে একটু ইয়ে। তো ওইগুলো হচ্ছে আমাদের এখন বর্তমানে কনস্ট্রাকশনের যে যারা ইঞ্জিনিয়ার আছেন বা কনস্ট্রাকশনে যারা ওয়ার্কার আছে, তারা কিন্তু এই সফটওয়্যার গুলোর সাথে এখন পর্যন্ত ওইভাবে মিলতে পারেনি। তা আপনি যদি এটা করে তাদেরকে প্রোভাইডও করেন, তাদের বুঝতেও একটু প্রবলেম হবে, ওইটা নিয়ে কাজ করতেও দেখেছে আপনাকে দেখাই দিতে হবে। তো ওরকম প্রচলন এখনো শুরু হয়নি। তবে অনেক হয়নি বলতে না যে তা না, অনেক জায়গায় কাজ করতেছে। তো আশা করি আমাদের বাংলাদেশে রেভিটের ইয়েটা এবং অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে এগুলো আমরা আসলে প্রচলন বাড়াবো আমাদের নিচ থেকে, আমরা ইউজ শুরু করে দিব। ওকে, আপনি এখানে অটোক্যাডটা পাবেন, মানে অটোক্যাড দিয়ে প্লাম্বিং ড্রয়িংটা কিভাবে আমরা করব সেটা পাবেন। আর এক্সেল এর কিছু ক্যালকুলেশন পাবেন, আর হ্যান্ড ক্যালকুলেশন পাবেন, এটা। ওকে, তারপরে হচ্ছে এখানের আপনার যে প্ল্যাটফর্ম গুলো আমরা দেখতেছি, তো আমি বলবো হচ্ছে যে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম, দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইজ বিল্ডিং ইনফরমেশন মডেলিং, বিআইএম। এই বিআইএম সম্পর্কে কি আপনারা এর আগে কিছু শুনছেন বা কোনো নলেজ আপনাদের কারো আছে কি? আচ্ছা, অনেকেই এর আগে অনেক আগের ব্যাচে কয়েকজন ছিল, তারা কাজ করছিল, নলেজ ছিল। তো বিআইএম হচ্ছে আপনার, আমি জাস্ট আপনাদের সিম্পল একটা বলে দিই যে বিআইএম সফটওয়্যারে আপনার হচ্ছে এখানে টোটাল আপনি মানে 3D ভিউ এ কাজ করতে পারবেন। যেমন অটোক্যাড হচ্ছে আমাদের 2D, কি হয় আমরা শুধু প্ল্যান দেখতে পারি আর আমরা হচ্ছে সেকশন দেখতে পারি। আর এখানে কি হয় যে আপনার হচ্ছে টোটালি 3D তে আপনি কাজ করবেন। যেমন আপনি যারা হচ্ছে 3D ম্যাক্স এর কাজ দেখছেন বা স্কেচআপ এগুলোর কাজ দেখছেন, দেখবেন যে বিল্ডিং 3D দাঁড়ানো আছে, সেখানে তারা ওয়াল কাটতে পারতেছে, ওয়াল তৈরি করতে পারতেছে, ডোর লাগাইতে পারতেছে। সেম ভাবে আপনার এই রেভিটে আপনি এই প্লাম্বিং এর যে কাজগুলো, প্লাম্বিং বলতে আপনার শুধু যে প্লাম্বিংটা না, এইচভিসি বলেন, ইলেকট্রিক্যাল বলেন, তারপর আপনার এই মেকানিক্যাল এর অন্যান্য যে ফায়ার ফাইটিং এর যে পাইপিং লেআউট বলেন, মানে এভরিথিং আপনি এই রেভিটে করতে পারবেন। এমইপি টোটালটা সেটা আপনি 3D তে করতে পারবেন। করে ওইখানে যে ক্লাস গুলো হবে, যে আপনি যখন হচ্ছে অটোক্যাডে আপনার আমরা কি হয়, অটোক্যাডে করি একটা আর্কিটেকচার প্ল্যান আমরা নেই, সেখানে দেখা গেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে ইলেকট্রিক্যাল ডিজাইন করতেছে তার মতো করে, প্লাম্বিং ইঞ্জিনিয়ার প্লাম্বিং ডিজাইন করতেছে, এইচবিসি ইঞ্জিনিয়ার তার মতো এইচবিসি করতেছে, ফায়ার ইঞ্জিনিয়ার সে ফায়ার ডিজাইন করতেছে। তখন কি হয় যে এই একটা লেকিংস হয়ে যায়, যে যার মতো হচ্ছে লাইন টেনে নিয়ে গেল। পরে কি হয় যে এটা যখন এক্সিকিউশন আমরা যাই, তখন দেখা যায় একটার সাথে আরেকটা ক্ল্যাশ হচ্ছে।
তো এই ক্লাস ডিটেকশন, এই ক্লাস ডিটেকশনটা আপনার টোটালি হচ্ছে আপনি সলিউশন করতে পারবেন এই বিআইএম প্ল্যাটফর্মে কাজ করে। তো বিআইএম প্ল্যাটফর্মটা হচ্ছে এই সফটওয়্যার গুলো নিয়েই কাজ করা আর কি, যেমন এই ডেবিট, অটোক্যাড, হ্যাঁ, এই সবগুলো, নেভিসওয়ার, এই সবগুলো সফটওয়্যার একসাথে করেই আপনার বিআইএম প্ল্যাটফর্মে কাজ করতে হয়। তো এখানে আপনি হচ্ছে 2D, 3D, 5D, 6D, 7D, 8D, 9D পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, এবং টোটাল প্রজেক্টের যখন আপনি এই আর্কিটেকচারাল এবং এমইপি স্ট্রাকচারাল টোটাল মডেলটা কমপ্লিট করতে পারবেন, সেখান থেকে আপনি জাস্ট হলো ওয়ান ক্লিকে আপনি এটার এস্টিমেট বের করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে এটার প্রজেক্টের যে এক্সিকিউশনটা, আপনার প্রজেক্টের যে ওয়ার্ক প্রোগ্রেস, সেই ওয়ার্ক প্রোগ্রেসটা এখান থেকে আপনি দেখতে পাবেন যে কতটুকু আপনার টোটাল এই প্রজেক্টটা কমপ্লিট হইতে, কাজ স্টার্টিং থেকে ইন পর্যন্ত কত 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 ইয়ার সময় লাগবে। হ্যাঁ, সব এভরিথিং আপনি এই বিআইএম প্ল্যাটফর্মে করে ফেলতে পারবেন ইজিলি। খুবই একটা অ্যাডভান্স লেভেলের এটা প্ল্যাটফর্ম। এখানে যদি আপনারা ঢুকতে পারেন, কাজ করে অনেক মজা পাবেন। বিএম নিয়ে কাজ করতেছে অনেক কোম্পানি আছে। ওকে, এরপরে আসি হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট একটা 2 মিনিটের একটা ভিডিও দেখাই, যে মানে বিআইএম প্ল্যাটফর্মের যে রেজাল্টটা কাজের, সেটা আমি একটু দেখাবো। সবাই কি ভিডিওটা দেখতে পাচ্ছেন? এখানে জাস্ট একটু দেখেন আপনার কি হয়েছে, যে টোটাল এটা কিন্তু মানে 3D তে করা, একদম রিয়েলিস্টিক ভিউতে আপনি দেখতে পাচ্ছেন। এখন এই যখন আপনার একজন ওই এমইপি কোঅর্ডিনেটর বা দেখা গেছে যে প্রজেক্ট এক্সিকিউশন করবে, যে কোঅর্ডিনেট করবে যে টোটাল আমার ফায়ারের লাইনটা কোথা থেকে যাবে, প্লাম্বিং এর লাইন কোথা থেকে যাবে, কোন লেভেল দিয়ে যাবে, ইলেকট্রিক্যালের লাইট লাইট কোন লেভেল পর্যন্ত আপনার ড্রপ হবে। তো এই যে প্রবলেম গুলা, তখন সাইডে বসে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। সম্পূর্ণ আপনি যখন সিঁড়িতে মানে বিল্ডিংটা হওয়ার আগে কি হইতে পারে টোটালটা তো আপনি এখানে করেই ফেলছেন। জাস্ট এখন শুধু এখান থেকে ডিটেল ড্রয়িং গুলো আপনি বের করবেন, লেভেল গুলো এখান থেকে নিবেন, ওই লেভেলে জাস্ট হচ্ছে ইনস্টল করা শুরু করে দিবেন, দেখবেন ক্লাস বিগিন আপনার প্রজেক্ট উঠে গেছে। একদম এতটা যে সহজ করে দিছে এই বিআইএম প্ল্যাটফর্মটা। তো এই এখানে আমরা কাজ করলে মনে হয় না যে আমাদের আরো এই ভোগান্তি গুলা হবে। আচ্ছা, আমি কিছু প্রজেক্ট করছি, আপনাদের হচ্ছে লাগলে আমি দিতে পারবো, সমস্যা নেই। আমাদের হচ্ছে থাইল্যান্ডের একটা ইন্ডাস্ট্রি বিআইএম এর কাজ করছিলাম, তারপর আপনাদের ইউএসপি হেডকোয়ার্টারে বিআইএম এর এখানে কাজ করছি। আর আপনার মেট্রো রেলের প্রজেক্ট যেটা, সেটা বিআইএম এ হচ্ছে, এভিডি কাজ হচ্ছে, আমাদের এখানে অনেক কলিগরা কাজ করতেছে। ওকে, তো এরপরে আসি হচ্ছে জেনারেল নোট অ্যান্ড লিজেন্ডস। এরকম একটা স্যাম্পল জেনারেল নোট অ্যান্ড লিজেন্ড আমরা হচ্ছে ড্রয়িং এর ফার্স্টে রাখতে পারি। তো আপনারা যে এটাই রাখতে হবে তা না, আপনারা আপনাদের মতো করে সাজায় সুন্দর করে একটা জেনারেল নোট অ্যান্ড লিজেন্ড দিতে পারেন। সেখানে আপনারা হচ্ছে জেনারেল নোট গুলো এইভাবে লিখে দিলেন, পাইপ গুলা তারা কি ধরনের পাইপ ইউজ করতে পারে এটা নোটে লিখে দিলেন, সিবিবিসি, ইউবিসি বা সিবিবিসি এসডিআর 11 বা 13.5 কোনটা ইউজ করবে,
তারপর হচ্ছে ইউপিভিসি পাইপ কোথায় ইউজ করবে এটা উল্লেখ করে দিলেন। স্পেশাল নোটের ভিতরে আপনার হচ্ছে ওই স্লোপ রেশিও গুলো, যেমন সিওরেজ লাইন, সয়েল ওয়েস্ট এবং রেইন ওয়াটার পাইপ গুলা সে যখন হচ্ছে হরিজন্টালি রান করবে সেই ক্ষেত্রে স্লোপ গুলাকে মেনটেন করবে, যেমন যা 4 ইঞ্চি ডায়া পর্যন্ত 1:100 স্লোপটা রাখতে পারবে। তো এই 1:100 স্লোপটা কেন রাখবো, কারণ এই স্লোপটার মাধ্যমে আমাদের কোড বলছে হচ্ছে যে ওই আপনার হচ্ছে ভেলোসিটিটা, যেটা মানে হরিজন্টালি পাইপে যে আমার ওয়াটারটা রান করবে সেটার ভেলোসিটি আপনার 2 ফিট/সেকেন্ড হইতে হবে। রেকর্ডিংটা এখন 5 রাখছি, যেহেতু অলরেডি 3টা স্লাইড রেকর্ড হয়ে গেছে, এজন্য পরে আবার স্টার্ট করবো 2টা স্লাইডের পরে। এখন হচ্ছে আপনার যে স্লোপের যে বিষয়টা বললাম, আমাদের সিওরেজ লাইন গুলোতে ভেলোসিটি, পাইপের ভেলোসিটি, ওয়াটার ফ্লোর যে ভেলোসিটি আপনার 2 ফিট/সেকেন্ড রাখতে হবে। তখন রাখলে হবে কি যে আপনার হচ্ছে ময়লা এবং হচ্ছে ওয়াটারটা, সলিড এবং ওয়াটার দুটো একসাথে চলে যাবে সেই স্লোপে। আর যদি হচ্ছে আপনি স্লোপ একটু কমায় দেন বা বাড়ায় দেন, তখন কি হবে যে বাড়ায় দিলে হবে কি যে আপনার পানিটা চলে যাবে, ময়লাটা পাইপের সাথে আটকে থাকবে, তখন আস্তে আস্তে পাইপটা জ্যাম হয়ে যাবে। আবার দেখা গেছে যদি কমায় দেন তখন কি হবে, পানি এবং ময়লা পাইপের মধ্যে জমে থাকবে, যাবে না। এই দুইটা প্রবলেম আপনার হচ্ছে সলভ করার জন্য আমাদের স্লোপ রেশিওটা ঠিক রাখতে হবে, যাতে 2 ফিট/সেকেন্ড ভেলোসিটি আমাদের আসে। তো সেই ক্ষেত্রে আমাদের স্লোপ রেশিও 4 ইঞ্চির জন্য হচ্ছে 1:100। এখানে দেখবেন অনেকে 1:120ও দেয়, 1:80ও দেয়, কিন্তু আমি স্ট্যান্ডার্ড যেটা বলবো যে 1:100 এটা কোড বলে। 6 ইঞ্চির জন্য হচ্ছে অনেকে দেখা যাবে 1:200ও দেয়, হ্যাঁ, অনেকে 250ও দেয়, কিন্তু আপনি ভেলোসিটিটা ঠিক রাখতে হলে আমরা সাজেস্ট করি হচ্ছে 1:150। এটা কি রেকর্ড হচ্ছে ভাই? না, আপাতত অফ রাখছি, কারণ 2টা স্লাইড অলরেডি রেকর্ড হয়ে গেছে, তো এই জন্য ডাবল হয়ে যাবে, এই জন্য 2টা স্লাইড পরেই আবার রেকর্ড দিব। তারপরে হচ্ছে আপনার 6 ইঞ্চি পর্যন্ত আমি 1:150 রাখতে পারি। 6 ইঞ্চির উপরে যখন পাইপের দেওয়া হবে তখন 200, মানে 8 ইঞ্চি হলে 1:200, 10 ইঞ্চি গেলে 1:250, এভাবে আমরা বাড়ায় দিতে পারি। তো এটার একটা চার্ট আছে, চার্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এখানে হচ্ছে আপনার হলো হাইট গুলো, ফ্লোর ফিনিশ থেকে লেভেল কত হবে সেই লেভেল গুলো, ওইটা কিন্তু একটা সেকশনে গত ক্লাসে আমি দেখিয়ে দিছিলাম, তারপরে এখানে দেওয়া আছে। আর সিম্বল গুলো, এই কালার গুলো দেওয়া আছে, ভেন্ট স্ট্যাকের জন্য কত, ওয়েস্ট ওয়াটার স্ট্যাকের জন্য কি কালার হবে, এই সিম্বল গুলো আপনি ইউজ করতে পারেন। আর কালার কোড গুলো মোটামুটি কোড ফলো করে করা হয়েছে, আপনি এই কালার গুলো ইউজ করতে পারেন, মানে প্র্যাকটিস আমরা যেটা করি সচরাচর সেই কালার গুলো এখানে ইউজ করা হচ্ছে। আর অন্যান্য সিম্বল গুলো হচ্ছে আপনার অ্যাজ পার কোড বা প্র্যাকটিস যেটা ইউজ করি আমরা সেটা ইউজ করা হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে আপনার ইয়েটা, সিম্বল গুলো, অন্যান্য আরো সিম্বল আছে, যেমন এখানে আপনার ট্র্যাপের সিম্বল, এটা একটা দেখাই দেওয়া হচ্ছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। ভালভ গুলোর সিম্বল দেওয়া হয়েছে, যেমন বল ভালভ, তারপরে আপনার গেট ভালভ, সিম্বল কিন্তু একটু ভিন্ন। তারপরে আপনার হচ্ছে চেক ভালভের সিম্বলটা কিন্তু ভিন্ন, এই সিম্বল গুলো আপনারা ইউজ করতে পারেন। এরপরে এব্রিভিয়েশন কিছু আছে, যেমন হচ্ছে এর ভিতরে কিছু ইম্পর্টেন্ট এব্রিভিয়েশন হচ্ছে এনপিসিডি, যেমন লিটার পার ক্যাপিটা পার ডে, এনপিসিডি। এগুলো আপনার সামনে অনেক এগুলো চোখের সামনে আসবে। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। আর আপনার এলপিএফ লিটার পার ফ্লাশ, এলপিএস লিটার পার হাওয়ার, লিটার পার মিনিট, লিটার পার সেকেন্ড, এভাবে। আর আপনার হচ্ছে জিপিএম আসে, জিপিএম হচ্ছে গ্যালন পার মিনিট। তারপরে আপনার হচ্ছে ইয়ে আসে, এখানে আরো অনেকগুলো দেখবেন যে WSFU ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট, এটা আসে, এটা সামনে পাবেন। তারপর DFU ড্রেনেজ ফিকচার ইউনিট, এটাও আপনারা পাবেন সামনে। তারপরে হচ্ছে আপনার RDP পাবেন, রেইন ওয়াটার ডাউন পাইপ, এগুলো আপনারা স্টাডি করে নিন। ওকে, তারপরে আসি হচ্ছে মেজর প্ল্যানিং সিস্টেম ইন বিল্ডিংস। এখানে আপনার মেজর সিস্টেম ভিতরে ওয়াটার সাপ্লাই, স্যানিটারি ড্রেনেজ এন্ড রেইন ওয়াটার ম্যানেজমেন্ট, এই তিনটাই সিস্টেম। সেটার মধ্যে আপনার ওয়াটার সাপ্লাইয়ের ভিতরে যে সোর্স গুলো আছে সেটা হলো আপনাদের ওয়াটার সাপ্লাই সোর্স অফ ওয়াটার, সেখানে আপনার সারফেস ওয়াটার লাইক রিভার্স, ক্যানালস,
লেকস অর ইভেন সিস, এটা হতে পারে আন্ডারগ্রাউন্ড ওয়াটার হতে পারে, রেইন ওয়াটার হতে পারে। হ্যাঁ, রেকর্ড হবে। রেকর্ড এই স্লাইডটা পরে আমরা রেকর্ডটা চালু করবো। অলরেডি রেকর্ড হয়ে গেছে। এরপরে হচ্ছে অন দা আদার হ্যান্ড, মানে এগুলো বাদে ম্যান মেড কিছু সোর্স আছে। ম্যান মেড সোর্স গুলো হচ্ছে আপনার যেমন হচ্ছে সারফেস ওয়াটার লাইক পন্ডস এন্ড ড্যামেড ওয়াটার রিজার্ভার্স। তারপরে হচ্ছে আপনার ওয়াটার সাপ্লাই মিনস ডেভেলপড বাই এনি ওয়াটার সাপ্লাই এজেন্সি অর অথরিটি লাইক ওয়াসা। ওয়াসা হইতে পারে, বা আপনার হচ্ছে অন্যান্য মিউনিসিপ্যালিটির কোনো অথরিটি হইতে পারে যারা ওয়াটার সার্ভিস দিয়ে থাকে, তাদের কাছ থেকেও আমরা ওয়াটারের সাপ্লাই নিতে পারি। সিস্টেমস এন্ড মেথোডোলজির ভিতরে আছে টাইপ অফ ওয়াটার সাপ্লাই সিস্টেম, সেখানে আপনার কোল্ড ওয়াটার এন্ড হট ওয়াটার সাপ্লাই সিস্টেম। মেথড অফ ওয়াটার সাপ্লাই সিস্টেমের ভিতরে ডাউন ফিট, আপ ফিট আর কম্বিনেশন। ডাউন ফিট হচ্ছে ওই যে গ্রাভিটেশনাল যেটা আমরা বলি, গ্রাভিটি সিস্টেম, এটা ডাউন ফিট। আপ ফিট হচ্ছে প্রেসারাইজ সিস্টেম হয়। এন্ড কম্বিনেশন হচ্ছে প্রেসারাইজড এবং গ্রাভিটি গ্রাভিটি দুইটা সিস্টেম কম্বাইন করে তার হচ্ছে আপ ফিট ডাউন ফিট, এটাকে কম্বিনেশন সিস্টেম বলে। তারপরে মেথড অফ হট ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের ভিতরে নন সার্কুলেটিং আছে এবং সার্কুলেটিং আছে। নন সার্কুলেটিংটা হচ্ছে যে আপনার আপনি যদি একটা মেইন হট ওয়াটার গিজার করেন, মেইন গিজার করে হট ওয়াটার ট্যাঙ্ক থেকে যদি আপনি ওয়াটারটা টোটাল বিল্ডিংটাতে দেন, সেটা চলে গেল, চলে গিয়ে হচ্ছে ইউজ করলো, পরে ওইটার আপনার হচ্ছে রিসাইকেল হয়ে আবার আসলো না, সেটা হলো নন সার্কুলেটিং। আর সার্কুলেটিং হচ্ছে আপনার ওই ওয়াটারটা হচ্ছে যাবে, যে যতটুকু ইউজ হওয়ার হবে বাকিটা রিসাইকেল হয়ে চলে আসবে, আবার ওটা যাবে, আবার রিসাইকেল হয়ে চলে আসবে। এটা সার্কেলের মতো আপনার সার্কুলেটিং হতে থাকে। তো এই সিস্টেমটা আমরা দেখবো সামনে কিছু ছবি দেখে আপনাদের বুঝাই দেবো। আর এনি আদার ওয়াটার সাপ্লাই ইনভলভিং সিস্টেমস লাইক আপনার ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, ফাউন্টেন, ওয়াটার কোয়ালিটি সিস্টেম, এরপর হচ্ছে সুইমিং পুল ওয়াটার সাপ্লাই কন্ডিশনিং এন্ড ড্রেনেজ সিস্টেম, এগুলোও চলে আসতে পারে। ঠিক আছে, আমি এখন রেকর্ডটা অন দিচ্ছি। ওকে। আর এরপরে যদি আপনি যদি নেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আপনার একটা গ্রুপে একটা কল দিতে পারেন, বা কল দিলে বেটার হয়, আমি তাহলে টের পেয়ে যাবো। ওকে, এরপর আসি হচ্ছে ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের ভিতরে আপনার হচ্ছে পোর্টেবল ওয়াটারটাকে বোঝায়, যে পোর্টেবল ওয়াটারের কোয়ালিটি কিরকম হতে হবে। আপনার এই যে ফু গাইডলাইন ভ্যালু 2011 আর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্যান্ডার্ড ফর ড্রিঙ্কিং ওয়াটার, সেটার কিছু ভ্যালু বলে দিচ্ছে। তারপর এখানে বিএনবিসি যে কিছু বলা আছে, হু গাইডলাইন ভ্যালু 2004, এবং ইসিআর এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস, ইসিআর 1997 যে ভ্যালু গুলো দিচ্ছে, তো এটা আপনারা দেখেন। ওকে, এরপর আসি মেজর কম্পোনেন্ট অফ ওয়াটার সাপ্লাই সিস্টেমস। মেজর কম্পোনেন্টের ভিতরে আপনার হচ্ছে দা সোর্স অফ ওয়াটার, যে শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, পাবলিক ওয়াটার সাপ্লাই মেইন অপারেটেড বাই ওয়াসা মিউনিসিপ্যালিটি ইটিসি, এটা হতে পারে, আর রেইন ওয়াটার হতে পারে। প্রেসার ডেভেলপিং মেকানিজমের ভিতরে গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, পাম্পিং সিস্টেম হতে পারে। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে আপনার ওই যেটাকে আমরা মানে ওভারের ট্যাঙ্ক থেকে ডাইরেক্ট ইউজ করি আর কি, গ্র্যাভিটির মাধ্যমে সেটা। আর পাম্পিং তো হচ্ছে প্রেসারাইজ সিস্টেম করে আমরা ইউজ করি, যেটা বুস্টার পাম্প সেখানে ইউজ করা হয়। ওকে, তারপরে আসি কনভেইং মিডিয়া। কনভেইং মিডিয়া দুইটা হতে পারে, পাইপ আর ওপেন চ্যানেল। এই যে এটা হচ্ছে পাইপিং সিস্টেম, আর এটা আমাদের ওপেন চ্যানেল সিস্টেম। ডিভাইস ফর ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল বলতে ভালভ, কক, ফাসেট, তিনটা আছে। ভালভ, ভালভ গুলো তো আমরা জানি যে গেট ভালভ, চেক ভালভ, বাটারফ্লাই ভালভ, ভালভ গুলো কোড ভালভ। এটা ককের ভিতরে যে লিড কক, তারপরে যে ফাসেট আছে, এই লিড কক, অ্যাঙ্গেল স্টপ কক, স্টপ কক, এগুলো। আর ফাসেটের ভিতরে পিলার ফাসেট, তারপরে আরো অন্যান্য ফাসেট নিয়ে আমরা গত ক্লাসে দেখছিলাম, সেগুলো হতে পারে। এইগুলো দিয়ে আমরা হচ্ছে ফ্লো কন্ট্রোল করতে পারি। এরপরে হচ্ছে ইনস্টলেশন ফর কন্ডিশনিং ওয়াটার। ওয়াটারকে বিভিন্ন কন্ডিশনে নিয়ে আসার জন্য আমরা ওয়াটার হিটার ইউজ করতে পারি, ওয়াটার পিউরিফায়ার ইউজ করতে পারি, আর ডিসইনফেক্টর ইউজ করতে পারি। এটাই মেথডের ভিতরে। শিওর। হ্যাঁ, এটা। হ্যাঁ, বলেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, এটার আপনার কি কোয়ালিটি আছে সেটা চেক করবেন।
তারপরে যদি হচ্ছে কোনোটা কমানো হয়, যেমন আয়রনের পরিমাণ আপনার দেখা গেছে এখানে যেটা বলছে 0.3 থেকে 1, হ্যাঁ, তো আপনার হচ্ছে এই হু গাইডলাইন যেটা বলে 0.3, তো দেখা গেছে আপনার আয়রনের পরিমাণটা এটার সাথে মিলতেছে না। তখন আপনাকে হচ্ছে আয়রন রিমুভ করতে হবে। আয়রন রিমুভ করার জন্য আয়রন রিমুভাল প্ল্যান করতে হবে আপনাকে। তখন আয়রনের ভ্যালুটা কমায় আপনাকে ইউজ করতে হবে এটা। ডাইরেক্টলি ইউজ, জি জি। এটা হচ্ছে আপনি আন্ডারগ্রাউন্ড থেকে যখন ওয়াটারটা তুলবেন, তোলার পরে এটা ম্যাক্সিমাম আপনার বুয়েটে আপনি দিতে পারেন, বা অন্যান্য ওয়াটার ল্যাব যেগুলো আছে ওয়াটার টেস্ট করে, সেখানে আপনি এই রিপোর্ট গুলা নিতে পারেন। যে আমার এই রিপোর্ট, মানে ম্যাক্সিমাম হচ্ছে আর্সেনিকটা দেখা হয়, আর্সেনিক, তারপরে আপনার হচ্ছে আয়রনটা, তারপর কালার, পিএইচ ভ্যালুটা, এই মেজর বিষয়গুলো কি আর কি টেস্ট করা হয় ওয়াটার। হ্যাঁ হ্যাঁ, এই টেস্ট গুলো আপনার প্রয়োজন দরকার, ওরা তখন ওই টেস্ট গুলোর রিপোর্ট আপনাকে দিবে। না না, সব দরকার। ওই যেমন আমি যেটা বললাম, ম্যাক্সিমাম আপনার হচ্ছে যে আপনার হলো ম্যাঙ্গানিজটা দেখতে পারেন, আয়রন দেখতে পারেন, কালার দেখতে পারেন, টার্বিডিটি দেখতে পারেন, পিএইচ ভ্যালুটা একটা মাস্ট লাগবে, আর্সেনিকটা লাগবে। যেমন আপনার আর্সেনিক প্রবণ এলাকা যেগুলো, হ্যাঁ, সেই এলাকাতে আপনার আর্সেনিকটা মাস্ট আপনাকে টেস্ট করতে হবে। আয়রন এলাকা যেগুলো, যেখানে আপনার এই যে বাগেরহাট বা খুলনা এলাকায় হিউজ আয়রন থাকে, হ্যাঁ, তারপরে আপনার ওই যে লবণাক্ত পানি যে ওই আপনার পাহাড়ি এলাকা, সমুদ্রের আশেপাশে, সেখানে আপনার যে লবণের যে পরিমাণটা ওইটা আপনার টেস্ট করতে হবে। টেস্ট করে তখন দেখা গেছে ওই লবণের পরিমাণটা কমানোর জন্য একটা প্ল্যান করতে হতে পারে আপনাকে, এটা আর কি। আয়রন এলাকার গুলো দেখা গেছে আপনার আয়রন রিমুভাল প্ল্যান করা লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমামই দেখা গেছে ওই প্রাইভেট বিল্ডিং গুলোতে ওরা করে না, ওই নিচ থেকে উঠাচ্ছে আর ইউজ করতেছে। তখন দেখা যায় কি আয়রনের কারণে আপনার পিকচার গুলাতে দেখবেন দাগ পড়ে যায়। তারপরে একটা বালতিতে যখন আপনি পানি রেখে দিবেন, ওটা দেখবেন ইউজ করতে করতে একদম কালো হয়ে লাল হয়ে যায় এই আয়রনের কারণে। তারপরে আপনার কোমর গুলোতে দাগ পড়ে যায় এটা। আর আমাদের শরীরে যা ক্ষতি হতে হচ্ছে, প্লাস আমাদের প্লাম্বিং সিস্টেমটা টোটাল ক্ষতিগ্রস্ত। তারপরে আমরা না, কিন্তু এটা আমাদের তো একটা পার্মানেন্ট একটা ইয়ে হয় আমাদের জন্য, যে আপনি হচ্ছে একটা টেস্টের কস্ট বাঁচাতে গিয়ে যদি টোটাল প্লাম্বিং সিস্টেমটাকে নষ্ট করে দেন, পরবর্তীতে দেখা গেছে 10 বছর পরে আপনাকে টোটাল পাইপিং সিস্টেম চেঞ্জ করতে হচ্ছে, তাহলে আমার ঘুরে ফিরে তো কস্টিংটা তো এখানে আবার হয়ে যাচ্ছে। এটা মানে ওই ফিউচার চিন্তা করে আপনি যদি এখন একটু কস্টিং করেন, এটার জন্য একটু মাথা খাটান, তাহলে তো আপনি ফিউচারে অনেকটা সেভ হয়ে যাচ্ছে আপনার। ওকে, তারপরে হচ্ছে আপনার মেথডের ভিতরে যাই। মেথড হচ্ছে চারটা, যে ডাইরেক্ট সাপ্লাই সিস্টেম, ওভারহেড ট্যাঙ্ক সাপ্লাই সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ওভারহেড ট্যাঙ্ক সিস্টেম এন্ড ডাইরেক্ট পাম্পিং সিস্টেম। এটা হচ্ছে আপনার ডাইরেক্ট সাপ্লাই সিস্টেম, গ্রুপ স্টোরেজ। যেমন ডাইরেক্ট সাপ্লাই সিস্টেম, একটা ঘটনা আপনাদের বলি, যে আমাদের হচ্ছে যে ঢাকা শহরের ম্যাক্সিমাম আপনারা যে বিল্ডিং গুলো দেখেন, এখানে এভারেজ বিল্ডিং হাইট কত আপনারা বলতে পারবেন? যে এভারেজ বিল্ডিং হাইট, ম্যাক্সিমাম বিল্ডিং ঢাকার কত হাইটের বিল্ডিং হয়, কত তলা? হ্যাঁ, মানে ছয় ছয় তলা আর কি, এই তো? 6 তলা, 6 তলা। ছয় তলা, হ্যাঁ। তো এখন আপনার হচ্ছে এই ডাইরেক্ট সাপ্লাই সিস্টেম যেটা আমরা ইউজ করতে পারি না, সেটার কারণ কি? যে ধরেন আমাদের ওয়াসার পাম্প হচ্ছে মহাখালীতে, তো মহাখালী এরিয়া ওইখান থেকে ধরেন সাপ্লাই দিচ্ছে, সাপ্লাই দিয়ে আশেপাশে ধরেন ওর যে পাম্পটা আছে, ওই যে পাম্পের যে ফোর্স দিচ্ছে, সেই ফোর্সে ও আপনার দেখা গেছে 1000 কিলোমিটার পর্যন্ত ও নিয়ে যাচ্ছে, মানে 100 কিলোমিটার পর্যন্ত ও নিয়ে যাচ্ছে, হ্যাঁ? ধরেন 100 কিলোমিটার পর্যন্ত সাপ্লাই দিচ্ছে হরিজেন্টালি। এখন 100 কিলোমিটারে যদি ও পানি করে, আর ওর ধরেন প্রেসার আছে, ও যে সাপ্লাই দিচ্ছে তুমি হিউজ প্রেসার থাকে, তো আমি প্রেসারটা জানি না, কিন্তু আমি ধরে নিলাম যে এখানে আমি ধরেন হচ্ছে 150 PSI আমি পাচ্ছি।
ওখানে অ্যাভেলেবল এরকম 100 PSI 150 PSI এরকম প্রেসার থাকে। তো ওই প্রেসার 150 PSI যদি প্রেসার ওইখান থেকে আমি পাচ্ছি, পাওয়ার পরে হয় কি আমি আমার বিল্ডিং এ জাস্ট হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে দেখবেন আমার পানি আসতেছে। আমি সাপোজ ধর মহাখালী থেকে আমার বিল্ডিং হচ্ছে 2 কিলোমিটার দূরে, কিন্তু আমি পানি পাচ্ছি না, পানি আসতেছেই না। এটার কারণটা কি আমরাই নষ্ট করে দিচ্ছি। সেটা হলো ধরেন এই 150 PSI যদি পুরাটাও যদি দিতে পারতো, মানে ওই প্রেশারটা যদি আপনি পাইতেন, আপনার কিন্তু 10 তলা 20 তলা বিল্ডিং হলে আপনি ডাইরেক্ট পাম্পিং সিস্টেমের মাধ্যমে ওয়াটারটা কিন্তু আপনার ওভারের ট্যাঙ্কে নিয়ে আসতে মানে চলে আসতে। কিন্তু এখন আসতেছে না কেন? ওই দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিং এ তারা কি করতেছে, ওই পাম্প ইউজ করতেছে। কি পাম্প? ওটাকে এখন ওই তারা বলে হচ্ছে টানা পাম্প। এটা কি আপনারা শুনছেন নাকি যে টানা পাম্প দিয়ে পানি টেনে নিয়ে আসবে সাপ্লাই ওয়াসার লাইন থেকে? তো সবাই কিন্তু হ্যাঁ, তো এখন আমি ধরেন হচ্ছে ওই পাম্প থেকে মানে ওয়াসা থেকে আমি 5 কিলোমিটার দূরে অবস্থান করতেছি আমার প্রজেক্ট। তো এখন ওই 5 কিলোমিটারের ভিতরে আপনি ধরেন 100 বিল্ডিং আছে সাপোজ। তো 100 বিল্ডিং এর আপনার 80%ই তারা হচ্ছে এই পাম্প দিয়ে টানতেছে, পানি টানতেছে। তখন আপনার কি হবে, সব মানে ওরা কিন্তু পাইপের যে অ্যাভেলেবল প্রেসার সব রিডিউস করে দিচ্ছে। তখন কি হচ্ছে, আমি 5 কিলোমিটার দূর মানে আসতে আসতে পানি কিন্তু সব নিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার পরে কি হচ্ছে, আমি প্রেসার মানে পানি পাচ্ছি না। তো এই যে সমস্যাটা, এটা কিন্তু আমাদের উন্নত কান্ট্রি গুলোতে এটা হয় না। উন্নত কান্ট্রি গুলোতে দেখবেন কি করে ওরা, ওই ডাইরেক্ট সাপ্লাই যে দেয়, মানে ওই অথরিটি থেকে যে সাপ্লাই দিচ্ছে, ওই প্রেসারই ওরা 4 তলা 5 তলা পর্যন্ত পানি উঠে নিচ্ছে, উঠে যাচ্ছে। 3 তলা বিল্ডিং ওরা কখনো ওভারের ট্যাঙ্ক ইউজ করে না। ওই যে মিউনিসিপাল থেকে বা অথরিটি থেকে যে সাপ্লাইটা আসতেছে, সেখান থেকে ডাইরেক্ট ওরা 3 তলায় পানি ডাইরেক্ট, ডাইরেক্ট কোনো ওভারের ট্যাঙ্ক নেই, ডাইরেক্ট ফিচারের সাথে কানেকশন দিয়ে রাখছে। জাস্ট হচ্ছে প্রেসার রিডিউসিং এর জন্য হয়তো কোনো প্রেসার রিডিউসিং ভালভ টাভ এগুলা ইউজ করছে, কিন্তু আপনার ওরা কিন্তু ওভারের ট্যাঙ্ক ইউজ। আর আমাদের কান্ট্রিতে এই প্রবলেমটা হয়ে গেছে যে তোমরা পাও কি না পাও, আমারটা আমি আগে পেয়ে নিই। এই যে থিওরিটা, এই থিওরিটার জন্য দেখা গেছে আপনার পাশের বাসায় একজন পানি টেনে নিয়ে যাচ্ছে, এখন আপনি পাচ্ছেন না, আপনি তো আর বসে থাকবেন না, আপনি কি করবেন? আপনিও টানা শুরু করে দিবেন। তো এই যে একজনের পরে একজন, এখন দেখা গেছে ম্যাক্সিমাম 90% এর উপরই সবাই টানাটানি শুরু করে দিচ্ছে। তার জন্য কিন্তু আমাদের এই ডাইরেক্ট পাম্পিং সিস্টেম বলতে গেলে আমরা করতেই পারি না। মানে এটা আমরা মানে ইউজ করতে পারি না, এটার কোনো প্রফিট আমরা পাচ্ছি না। তো পরবর্তীতে কি হয়, আমাদের টানা পাম্প বসায় পানি আনতে হয়, তারপরে ওভারের ট্যাঙ্ক করতে হয়। ওভারের ট্যাঙ্ক করে আপনি দেখেন প্রত্যেকটা বিল্ডিং এর উপরে এখন ওভারের ট্যাঙ্ক আছে। ওভারের ট্যাঙ্ক করে আমরা করতেছি কি, বড় বড় ওয়াটার ট্যাঙ্ক করে আমাদের স্ট্রাকচারাল লোড বাড়াই দিচ্ছি, বিল্ডিং এর হাইট আমরা হচ্ছে বাড়াই ফেলতেছি। হ্যাঁ, তারপরে বিল্ডিং কস্টিংটা বেড়ে যাচ্ছে। আপনি যদি এটা ওভারের ট্যাঙ্ক করেন, সেটার জন্য আলাদা পাম্প যাচ্ছে, আলাদা পাইপ যাচ্ছে। হ্যাঁ, ওই ট্যাঙ্কটা করতে খরচ হয়েছে। তারপরে আপনার হলো টোটাল পাইপিং সিস্টেমের কস্ট। এই এই বিষয়টা কিন্তু আমাদের গাফিলতির কারণে আমরা ক্রিটিক্যাল করে ফেলছি আর কি। তো এই হলো ডাইরেক্ট পাম্পিং সিস্টেমের প্রবলেম, যেটা আমাদের সিটিতে এখন আর পসিবল না। তো সেই ক্ষেত্রে আর কি এটা ফলো না করাই ভালো। কিন্তু মোটামুটি যে প্রেসার থাকে ওইটা দিয়ে আপনি 3 তলা পর্যন্ত 4 তলা পর্যন্ত উঠে নিতে পারেন, সমস্যা মানে কোনো সমস্যা হয় না। ওকে, তারপরে আমি একটু ডিটেল বললাম কারণ এটা একটু আপনাদের জানা ভালো। এরপরে হচ্ছে সিস্টেম ইনকর্পোরেটিং আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। তো এটা আপনার হচ্ছে যে ওভারহেড, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড ওভারহেড ট্যাঙ্ক সিস্টেম এটাকে বলে আর কি। তো এখানে আপনার হলো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকবে, পাম্প করে ওভারহেড ট্যাঙ্কে উঠাবে, তারপরে আবার গ্র্যাভিটিতে নিয়ে যাবে। এটা কিন্তু আপনার এই যে কম্বাইন্ড সিস্টেম বলা যায়, কম্বিনেশন করে এসে আমরা উঠাচ্ছি, উঠে আবার ছেড়ে দিচ্ছি। তো এই জায়গায় কিন্তু আমাদের দেখেন কিভাবে কস্টিং বাড়তেছে, আমাদের আলাদা রিজার্ভার করা লাগতেছে, পাম্প দেয়া লাগতেছে, এখানে উপরে ট্যাঙ্ক করা লাগতেছে। আর তখন কি হয়তো ডাইরেক্ট আমরা এখান থেকে সরাসরি টয়লেট গুলোতে কানেকশন দিয়ে দিতাম, শেষ, শর্টকাটে হয়ে যেত। তো এইভাবে আমরা এখন প্র্যাকটিসটা করতেছি আমাদের দেশে, মানে আমাদের দেশের এনভায়রনমেন্টের উপর এটাই আসতেছে, যে কালচারটা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের এই হাই রেজ বিল্ডিং এর ক্ষেত্রে আরেকটা যে ডাইরেক্ট পাম্পিং সিস্টেম। ডাইরেক্ট পাম্পিং সিস্টেমটা হচ্ছে এটা যে প্রেসারাইজ সিস্টেম, এটা মানে বুস্টার সিস্টেম বলি আমরা আর কি। তো ওখানে কোনো ওভারের ট্যাঙ্ক থাকে না। তো আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা আমরা করার পরে সেখান থেকে পাম্পিং করে টয়লেট গুলোতে আমরা ডাইরেক্ট সার্ভ করি, এটা হচ্ছে প্রেসারাইজ সিস্টেম।
তো এই প্রেসারাইজ সিস্টেমে আপনার কিছু আবার প্রবলেম হয়, যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সেখানে আপনার খুবই মানে যেটাকে বলি আমাদের হচ্ছে কোয়ালিটির যে একটা বিষয় সেটা আমরা রাখি না। কোয়ালিটি না রাখলে কি হয় যে ফিটিংস গুলো, জয়েন্ট গুলো, তারপরে আপনার যে এই ডিপ কক আছে, অ্যাঙ্গেল কক আছে, তারপর আপনার এগুলা কি হয় যে প্রেসারাইজ সিস্টেমটা ইউজ করলে তখন ওই অতটা প্রেসার ওরা নিতে পারে না ওই ফিটিংস গুলো। তো সেই জন্য দেখা যায় প্রবলেম দেখা দেয়, লিক করে, এটা করে, জ্যাম হয়ে যায়, এটা সেটা এই প্রবলেম। তো সেই জন্য প্রেসারাইজ সিস্টেমটা কিন্তু আমাদের দেশে একটু কম। তো যদি আপনারা করতে যান তাহলে কিন্তু হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড সবকিছু ফলো করে করতে হবে। তো আমাদের প্রজেক্টে এই টোটাল আমরা কিউরিং এর জন্য এখন বর্তমানে যে আইডিবি ভবন ফুল প্রজেক্টে আমি কিউরিং এর জন্য টোটাল হচ্ছে বুস্টার সিস্টেম করে দিচ্ছি, ফুললি অটোমেটিক। আপনার হচ্ছে যে যে কেউ কিউরিং এর পাইপের ভালভটা খুলবে, অটোমেটিক পাম্প চালু হয়ে কিউরিং হতে থাকবে। আবার সে ভালভ ক্লোজ করে দিবে, পাম্প বন্ধ। টয়লেটের আপনার বেসিন ওপেন করবে, বেসিনের যখন আমাদের বেসিন কপটা ওপেন করবে, পাম্প চালু হয়ে যাবে, ওয়াটার আপনি পাচ্ছেন একটা নির্দিষ্ট প্রেসারে, ক্লোজ করে দিবেন, পাম্প ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার 14 স্টোরিটা, টুইন টাওয়ার, দুইটা 14 স্টোরি বিল্ডিং আর একটা হচ্ছে বিজনেস সেন্টার 5 তলা আর কি, আর 3টা কমন বেসমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওভারহেড ট্যাঙ্ক আছে। এটা মেইন বিল্ডিং তো আপনার হচ্ছে গ্র্যাভিটি সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ওভারহেড ট্যাঙ্ক সিস্টেম করা হয়েছে, কিন্তু এখন টেম্পোরারি কনস্ট্রাকশন কাজের জন্য যে ওয়াটার সাপ্লাইটা দরকার সেটা হচ্ছে আমরা বুস্টার সিস্টেম করে দিছি। ইলেকট্রিসিটি, হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিসিটিটা তো আপনার আসবে, কারণ হচ্ছে আপনি যদি আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় তখন 24/7 আপনার পাম্প চলবে, তো তখন তো ইলেকট্রিসিটি বিলটা আসবে। আবার আরেকটা প্রবলেম হচ্ছে আপনার যখন দেখা গেছে ইলেকট্রিসিটি থাকবে না তখন কিন্তু আপনার ওয়াটার সাপ্লাই বন্ধ। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, হয় জেনারেটর ব্যাকআপ রাখতে হবে, আর না হলে আরেকটা বুস্টার পাম্প যেটা ডিজেলে চলে বা অন্য কোনো কিছু দিয়ে চলে, সেই পাম্প আপনাকে ইউজ করতে হবে। আপনাকে আরেকটা ডিজেল পাম্প দিয়ে দিন, যে ফায়ার ফাইটিং সিস্টেমে যেটা হয় আর কি। তো তখন কি হবে যে আপনার হলো ওই ইলেকট্রিসিটি চলে গেলে ডিজেল পাম্প তখন ব্যাকআপ হচ্ছে। তো এটা আপনারা করতে পারেন। ওকে, এটা হলো। আর হাইড্রাস বিল্ডিং এর ক্ষেত্রে আপনি যে ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক করে পাম্পিং করে আপনি টোটাল উপরে উঠালেন, আর ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক করে তখন আপনি হচ্ছে জোনিং করে এটা করতে পারেন, স্টোরেজ করতে পারেন এটা। এরপরে হচ্ছে আপনার চলে যায় যে এটা ওয়াটার সাপ্লাই লেআউট স্যাম্পল, এটা টয়লেটের জন্য। তো সেখানে দেখবেন হচ্ছে আপনার ওয়াটার সাপ্লাই লেআউটটা যেভাবে দেখে আমরা, এই যে ভার্টিক্যালি আপনার পাইপ এটা রুফ থেকে আসলো বা প্রেসারাইজ সিস্টেম হলে পাম্প থেকে চলে আসলো, এসে টয়লেটের সিলিং এ ঢুকলো, ঢুকে তখন সিলিং লেভেল দিয়ে গিজারে একটা লাইন গেল, গিজার থেকে হট ওয়াটার চলে আসলো, তারপরে এটা থেকে ড্রপ হলো, ড্রপ হলে হয়ে এদিকে দুইটাতে কানেকশন লাগলো, দুটাতে কানেকশন লাগলো। এই ডায়াগুলো আপনার একটা সিঙ্গেল টয়লেটের জন্য আপনার 3-4 হয়। তো দুইটা এখানে এই কয়টার জন্য আপনার 3-4 পাইপ। তারপর ড্রপ নামার পরে ওয়ালের ভিতরে কনসিল পাইপ গুলো আপনার 1/2 ইঞ্চি এইভাবে আর কি ফলো করা হয়। কিন্তু এখন হচ্ছে এই ডায়াটা কিভাবে আসলো, এখানে কত ডায়া লাগবে, কি লাগবে, এটা আমরা ওয়াটার সাপ্লাই ডিজাইন ক্লাসে আমরা পেয়ে যাবো। এটা একটা সেকশন, এখানে যে ভার্টিক্যাল পাইপ আসছে গেট ভালভের পরে একটা ইউনিয়ন থাকবে, সেটা আপনার গিয়ে এই যে ড্রপ নামলো, ড্রপ নেমে গিজারে একটা লাইন গেল, সেখান থেকে একটা ড্রপ আসলো হট ওয়াটার লাইনের সাথে একটা কোল্ড ওয়াটার, এখান থেকে কোল্ড ওয়াটার ডাউন হলো, ডাউন হয়ে আবার হচ্ছে দুইটা দিয়ে কানেকশন চলে গেল, আর এটা হট ওয়াটার গিজার থেকে এসে বেসিনে কানেকশন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে হট কোল্ড সিস্টেমের ক্ষেত্রে সবসময় ডান পাশে মানে আপনি দাঁড়ানোর পরে আপনার ডান পাশে থাকবে হচ্ছে কোল্ড ওয়াটার, আর বাম পাশে থাকবে হচ্ছে হট ওয়াটার। তো কেউ হচ্ছে এইটা ভুলটা করবেন না, করলে হবে কি বা অনেকে না বুঝে তখন কি করে বাম পাশেটা অন করে দিলে হট ওয়াটারটা হাতে চলে আসে, তখন একটু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনি হচ্ছে এটা মাথায় রাখতে হবে অল টাইম যে ডান হাতে আমার কোল্ড ওয়াটারের লাইন থাকবে, হট ওয়াটার বাম বাম হাতে আমার হট ওয়াটার লাইন। ওকে, এরপরে হচ্ছে এটা রুফের লেআউট করা হয়েছে ওয়াটার সাপ্লাই। তো ওয়াটার সাপ্লাই রুফ থেকে যে আপনি ওয়াটার ট্যাঙ্কে নিয়ে আসলেন, এখানে পাম্প থেকে যে ওয়াটার ট্যাঙ্কে আসলো ওভারের ট্যাঙ্কে,
সেখান থেকে ডেলিভারিটা। এখন প্ল্যানিংটা আপনি কিভাবে করবেন? প্ল্যানিংটা আপনার যদি একটা রুফের লেআউট হয়, তো সেই ক্ষেত্রে আপনার ডাকগুলো আছে, ধরেন এখানে 2টা ডাক আর এখানে 2টা ডাক। তো এই বরাবর টয়লেট গুলো আছে। তো আপনি যখন সার্ভ করবেন তখন কি হবে, যে যদি গ্র্যাভিটি সিস্টেম হয়, প্রেশারাইজড হলে ওটা ভিন্ন, সে প্রেসার দিয়ে যে কোনো জায়গায় পানি নিতে পারবে। গ্র্যাভিটি সিস্টেম হলে আপনাকে কিছু আহ, মানে টেকনিক্যাল বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যদি এখন ওভারের ট্যাঙ্কটা এইখানে লোকেশন করেন, তখন হবে কি, এই টোটালটা হরিজন্টাল রান করে পানি এই ডাকটা আসতে, এই মাথা থেকে এই মাথা আসতে অনেকটা আপনার হচ্ছে স্লো হয়ে যাবে, মানে ফ্রিকশন লস হবে। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে ব্যালেন্সিং রাখার জন্য। যদি একটা এই বিল্ডিংটা দেখেন দুই পাশে ডাক্ট আছে, এই মাঝখানে যদি ওভারের ট্যাঙ্কটা করি, লোকেশনটা দেই, তখন কি হবে, আমি দুই দিকে ব্যালেন্সিং ভাবে আমি ওয়াটার সাপ্লাইটা ডিস্ট্রিবিউট করতে পারলাম। তো এটা কিন্তু আপনার হচ্ছে ইয়ে বলেন, মানে ইউজার কমফোর্ট বলেন, যাতে করে সবাই হচ্ছে সেম টাইমে পানিটা পেয়ে যায়। আর হচ্ছে এটা ওয়াটার ফ্লোটা সুন্দরভাবে হয়। সবকিছু চিন্তা করে আর কি এই প্ল্যানিংটা আপনাকে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই রুফের যখন প্ল্যানিং করবেন, ওয়াটার সাপ্লাই পাইপটা যতটা কম বেন্ড করা যায়, মানে বেন্ড খাওয়ানো যায়। যদি আমি এখান থেকে সোজা নিয়ে দিতে পারতাম তাহলে সবচেয়ে আরো ভালো, মানে সবচেয়ে বেশি ভালো হতো। কিন্তু এখন সোজা নিয়ে গেলে হবে কি, এখানে যদি যেহেতু একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, ছাদের উপরে অনেকে হাঁটাহাঁটি করবে বা ওখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে বা কোনো প্রোগ্রাম হইতে পারে, তখন ওই পাইপটা আপনার ডিস্টার্ব করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি সাইড দিয়ে নিতে পারেন, কিন্তু সাইড দিয়ে নিবেন ভালো কথা, কিন্তু এখন যদি আমি একবারে প্যারাপেট দিয়ে নিয়ে যাই, এখান থেকে বেন্ড একটা হলো, বেন্ড একটা হলো, এবার এখান থেকে যদি বেন্ড করে নিয়ে যাই, এত বেন্ড না করাটা ভালো। একটা দুটা বেন্ড দিয়ে যদি আমি নিতে পারি, যত মানে ম্যাক্সিমাম যত বেন্ড কমানো যায়, ততই আমার সিস্টেমের জন্য গুড। তো সেই ক্ষেত্রে আপনার ওইভাবে থিঙ্কিং করে লেআউটটা করতে হবে আর কি, আমি এখান থেকে। আর পাইপের ডায়ামিটার গুলো আমরা ডিজাইন ক্লাসে পেয়ে যাবো, সমস্যা নেই। তো তারপরে হচ্ছে আপনার ওভারের ট্যাঙ্কের একটা সেকশন যদি আমি দেখি টিপিক্যালি, তো এটা হচ্ছে ড্রেন পাইপ। এটা আপনার দেখা গেছে স্ল্যাব থেকে 2.5 থেকে 3 ফিট আপ করে দিয়ে আপনার একটা গ্যাপ রাখতে হবে নিচে, যাতে করে এখান থেকে ঢুকে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে, সেটা করে দিলেন। আর এই আপটা করার কারণ হচ্ছে আরেকটা বিষয়ের জন্য করা হয়, সেটা হলো যেহেতু সিঁড়ির উপরেই ম্যাক্সিমাম আপনার ওয়াটার ট্যাঙ্কটা করা হয়, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। তো সেই ক্ষেত্রে আপনার যে সিঁড়ির উপরে ম্যাক্সিমাম 7 ফিট হাইট পাওয়া যায়। তো 7 ফিট হাইট দিয়ে কিন্তু একদম ইনস্ট্যান্ট যে টপ ফ্লোরটা, সেখানে কিন্তু আপনার শাওয়ারের প্রেশারটা কভার করবে না। সেক্ষেত্রে আরো 3 ফিট হাইট যদি আপনি বাড়াতে পারেন, মোটামুটি 10-12 ফিট হাইট হয়ে গেলে, তখন দেখা গেছে একটা প্রেশার সে পেয়ে যায়, 6 PSI বা 5 PSI, একটা রিজনেবল প্রেশার দিয়ে চলতে পারে। সেক্ষেত্রে এই হাইটটা বাড়াইতে পারে। এখন আর্কিটেক্টরা যেটা করে, তারা হচ্ছে বিল্ডিং হাইটের কিছু ইয়ে থাকে, রেস্ট্রিকশন থাকতে পারে। তখন করে কি, যে ওয়াটার ট্যাঙ্কটাকে একদম ওই সিঁড়ির রুমের ওই 7 ফিট লেভেলে বটমটা দিয়ে দেয়। দিলে কি হয়, আমার প্রেশার কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখছি একদম রুফের ফ্লোরের উপরে দিয়ে, যে এখানে আমার বিল্ডিং হাইট বাড়ানো যাবে না, বা তাদের আর্কিটেকচার ভিউয়ের জন্য সমস্যা হয়। এরপরে স্ট্রাকচার লোডের কারণেও হইতে পারে, অনেক ধরনের সমস্যার কারণে ওভারের ট্যাঙ্কটা আপনার ডাউন করে দিল, লেভেল ডাউন করে দিল। তখন আপনার কি হবে, আপনি চাইলেও কিন্তু প্রেসার বাড়াতে, ওই টপ ফ্লোরের প্রেসার আপনি পাবেন না, কোনোভাবেই পসিবল না। পাইপের ডায়া যত বাড়ান না কেন, যত কমান না কেন। সবাই কি শুনতেছেন ভাইয়া? আচ্ছা, তো তো এইটার সমাধান কেউ দিতে পারবে না। এটা আমরা প্র্যাকটিক্যাল যখন ক্যালকুলেশন করব, তখন আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দেবো যে প্রেশারটা কিভাবে আমার কম পাচ্ছে। তো এই সলিউশনটা একমাত্র সমাধান হচ্ছে আপনাকে উঁচু করতেই হবে। আর উঁচু যদি করতে না পারেন, তখন আপনাকে মেকানিক্যাল সিস্টেমে যেতে হবে। তার মানে হচ্ছে বুস্টার পাম্প আপনাকে ইউজ করতে হবে। বুস্টার পাম্প আপনি যদি ইউজ করতে পারেন, তাহলে এটা সলিউশন হয়ে যায়। আর না হলে আপনাকে এটা হাইট বাড়াতেই হবে anyhow। আর এখানে আপনার হচ্ছে ডেলিভারি পাইপ, এটার সাথে আপনার ভেন পাইপ থাকবে, আর ড্রেন পাইপ, আর হচ্ছে ওভারফ্লো পাইপ। এই দুটো আপনি অ্যাড করে দিয়ে একটা পাইপও নিতে পারেন, আলাদাও করতে পারেন। আর ওভারফ্লো পাইপটা হচ্ছে একটা নিয়ারেস্ট ফ্লোর ড্রেনের সাথে কানেক্ট করে দিতে পারেন, যাতে করে বিল্ডিং এর বাইরে না পড়ে। কারণ এটা আমি দেখছি, রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশে একটা বিল্ডিং আছে। তো হঠাৎ করে দেখলাম কি পানি পড়তেছে। তো পানিটা কি, পানি কোথা থেকে পড়তেছে, বৃষ্টি নাই,
উপরের দিকে তাকায় দেখি বিল্ডিং এর ওয়াটার ট্যাঙ্ক থেকে সরাসরি রাস্তায় ফুটপাতে পড়ছে, মানুষ যেখান থেকে হাঁটাহাঁটি। তো এটা কিন্তু একেবারে নুইসেন্স এর মতো কাজ আর কি। তো এটা করা যাবে না। তো এটা চিন্তা করে আপনাদেরকে ওটা নিয়ারেস্ট ওটা ফ্লোর ড্রেনে রাখতে হবে। আর ওয়াটারটা আপনার হচ্ছে যে ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে, মানে এটা যে কন্ট্রোল করা, আমার ট্যাঙ্ক ভরে যাচ্ছে, এটা আমরা চাইলে অ্যাডভান্স লেভেল কিছু কন্ট্রোল সিস্টেম আছে, এটা ইউজ করতে পারি। যেমন আমি এখানে একটা ফ্লোর সুইচ লাগাই দিলাম, বা একটা লেভেল কন্ট্রোলার লাগাইতে পারি। আমরা যেটা এই আমাদের প্রজেক্টে ইউজ করছি সেটা হলো, আমাদের ডিপ টিউবওয়েল থেকে যখন ওয়াটারটা ট্যাঙ্কে ভরবে, তখন একটা লেভেলে যখন পানি চলে আসবে, আমাদের ডিপ টিউবওয়েলের পাম্প অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটা আমরা সিস্টেম করে দিচ্ছি। আবার দেখা গেছে আমাদের বুস্টারের যখন হচ্ছে আপনার হলো একটা লেভেলে যখন পানি চলতে থাকবে, হ্যাঁ, তো যখন পাম্প ওয়াটার খালি হতে হতে যখন একটা লেভেলে চলে আসবে, আমাদের পাম্প অটোমেটিক স্টপ হয়ে যাবে। তো এই লেভেল কন্ট্রোলিং সিস্টেম গুলা আমরা ফ্লোর সুইচের মাধ্যমে, লেভেল কন্ট্রোলারের মাধ্যমে করতে পারি। তাতে কিন্তু আমাদের এই যে এই প্রবলেম গুলা সলিউশন হয়ে যায়। আপনাকে কিন্তু দাঁড়ায় থেকে টাইম গুনে যে 2 ঘন্টা পরে আপনার হচ্ছে ট্যাঙ্ক করবে, 2 ঘন্টা পরে আপনাকে পাম্প বন্ধ করতে হবে, সেটা কিন্তু আপনার চিন্তা নেই। তারপরে হচ্ছে আপনার ওয়াটার ওভারফ্লো হয়ে পড়ে যাবে, সেটাও আপনার চিন্তা নেই। তারপরে ওয়াটার খালি হয়ে গেলে, যদি আপনার বুস্টার সিস্টেম হয়, ওয়াটার খালি হয়ে গেলে আমার পাম্পটা ড্রাই রান করবে। ড্রাই রান মানে হচ্ছে আপনার হাওয়া টানতেছে, হ্যাঁ, মানে পানি শেষ হয়ে গেছে, পাম্প চলতেছে, তো এটা কিন্তু পাম্পের জন্য ক্ষতি, পাম্প জ্বলে যেতে পারে। তো এটা আপনি প্রোটেক্ট করতে পারবেন, ড্রাই রানিং প্রোটেকশন বলে, সেটাও প্রোটেক্ট করতে পারবেন। সবকিছুই সম্ভব, আপনি যদি হচ্ছে মাথা খাটায় একটু কষ্ট, একটু মানে টাকা খরচ করে যদি একটু সময় নিয়ে কাজগুলো করেন, ইউজ করেন, তাহলে সবকিছুই সম্ভব। সকল সকল ধরনের টেকনোলজি আমাদের চলে আসছে। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখানে স্লাইডের কোনো কিছু বোঝার জন্য? ওকে, আর একটা মোটামুটি একটা ফ্রি বোর্ড রাখতে হবে। আর ওয়াটার ট্যাঙ্কের হাইট যেটা, হাইটটা আপনার হচ্ছে লিস্ট 3 ফিট আপনাকে রাখতে হবে, মানে ওয়াটার লেভেল 3 ফিট। আর ফ্রি বোর্ড আপনি 6 ইঞ্চি রাখতে পারেন, মানে একেবারে যে 1 ফিটে দিতে হবে তা না। যেহেতু এটা ফ্রেশ ওয়াটারে তেমন কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা নাই যে আপনাকে হচ্ছে ফ্রি বোর্ড বেশি রাখতে হবে। সেফটি ট্যাঙ্কের ক্ষেত্রে আপনাকে দেখা গেছে রাখতে হয়, কিন্তু ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে এত ফ্রি বোর্ড দরকার নাই। আপনি অ্যাটলিস্ট একটা 6 ইঞ্চি ফ্রি বোর্ড রাখলে না, রেখে দিলেন। ওয়াটার ট্যাঙ্কের হাইটটা মোটামুটি মানে মিনিমাম 4 ফিট রাখলে সবচেয়ে ভালো। তখন আপনার হচ্ছে একজন মানুষ ঢুকে ক্লিনিং পারপাসটা সে ভালোভাবে করতে পারে, সে একটা ফ্রি স্পেস পায় যাতে করে ক্লিন করতে পারে। ওকে, তারপরে হচ্ছে আপনার ভার্টিক্যাল পাইপ গুলো, ওয়াটার সাপ্লাই ফ্লো ডায়াগ্রাম, এটা আপনি এভাবে দেখাতে পারেন, বা সিমেটিক ডায়াগ্রাম ড্র করে দিতে পারেন 3D আকারে, হ্যাঁ। তো সেখানে আপনার হচ্ছে প্রতিটা ডাক থেকে যে পাইপ গুলো ঘরের ট্যাঙ্ক থেকে ডাউন হয়েছে, সেই পাইপের ডায়াগুলো গুলো আপনি এখানে ইন্ডিকেট করে দিলেন। চাইলে এখানে আপনার টয়লেটের নাম্বার গুলো দিতে পারেন, মানে আপনি প্রেজেন্টেশনে আপনার ড্রয়িং বা ডিজাইন যেভাবে প্রেজেন্ট করেন করতে পারেন। আর এই ডায়ামিটার গুলো আমরা ক্যালকুলেশন ক্লাসে দেখবো, মানে ওয়াটার সাপ্লাই ডিজাইন। ওকে, তারপরে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের একটা টিপিক্যাল সেকশন, সেখানে আপনাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। পাম্পিং ইনস্টলেশন ক্লাসে আমরা পাম্প ইনস্টলেশন নিয়ে কথা বলবো। এখন জাস্ট হচ্ছে পাম্পের যে সেকশন সেকশন সাকশন পাইপটা হবে, সেই সাকশন পাইপটা আপনার হলো মানে বেশি বাঁকা করা দরকার। যেমন এখানে ধরেন এইটা অন্য একটা প্রজেক্টের ড্রয়িং, সেই জন্য আপনার হচ্ছে একটা দুইটা বাঁকা চলে আসছে, এটা অ্যাজ পার সাইট কন্ডিশন। পাম্পের যে লোকেশনটা একটু দূরে ছিল সেই জন্য সবসময় ট্রাই করবেন যে পাম্পটাকে একদম ওয়াটার রিজার্ভারের উপরে দিয়ে আপনি একটা বেন দিয়ে যদি সোজাসুজি কানেক্ট করতে পারেন সবচেয়ে বেশি ভালো। এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ সাকশন। হ্যাঁ, নেগেটিভ সাকশনে এটা এইভাবে কানেকশনটা হয়। আর পজিটিভ সাকশন যেটা, সেটা হচ্ছে আপনার পাম্পটা থাকবে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের একদম বটমে, এইখানে থাকবে। আর আপনার কানেকশনটা হচ্ছে এইখান থেকে হরিজেন্টালি চলে যাবে, হরিজেন্টালি ঢুকবে, আর পাম্পটা এখানে থাকবে, এখান থেকে আপনার ডেলিভারি চলে যাবে। সেটা হলো আপনার পজিটিভ সাকশন আর কি। তো এই নেগেটিভ সাকশন আর পজিটিভ সাকশন, এটা কি বুঝতে পারছেন সবাই? আপনি সবচেয়ে বেশি প্রিফার আপনি দিবেন হচ্ছে পজিটিভ সাকশনে। এখানে আপনার হচ্ছে মানে ফেল করার পসিবিলিটি একদম কম।
কারণ আপনার এটা তো একটা মেকানিক্যাল ডিভাইস, মানে যে ফুটবল বা চেক বল যেটা দিয়ে আপনি ওয়াটারটা পাইপের মধ্যে জমা করে রাখতে চাচ্ছেন। তো এই মেকানিক্যাল এই অ্যাক্সেসরিজটা ফেল করতে পারে বা প্রবলেম হইতেই পারে। তখন কি হবে, পাম্পটা ড্রাই রান করবে। তখন পানি পানি আপনার হচ্ছে হাওয়া, পাম্পের ভিতরে হাওয়া ঢুকে গেলে আপনার পাম্প বন্ধ হয়ে প্রবলেম দিবে। তো সেই ক্ষেত্রে মানে এই এয়ারটাকে আপনার রিমুভ করার জন্য এখানে এই চেক ভালভ বা ফুট ভালভ ইউজ করা হয়, পরে এটা ক্লোজ করা হয়। তো পজিটিভ সাকশন হলে এই পসিবিলিটিটা সবচেয়ে কম হয়, চেক ভালভটা তেমন সমস্যা হয় না। তো আপনারা সবসময় ট্রাই করবেন পজিটিভ সাকশনটা রাখার জন্য। ওকে, এরপরে আসি হচ্ছে আপনার সাপ্লাই লাইনটা হচ্ছে যেভাবে হবে। স্যার, আমাদের কি হাইড্রোলিক ক্যালকুলেশনটা শেখানো হবে? না, হাইড্রোলিক ক্যালকুলেশনটা এই বিষয়ে আমরা কন্টেন্টের মধ্যে রাখি না। আমরা আপনাকে পাম্পের যে এই ডোমেস্টিক পাম্পের যে ক্যালকুলেশনটা, যে ফর্মুলা গুলা লাগে বা হচ্ছে পাম্পের সিলেকশনের ক্ষেত্রে আপনার কি কি জিনিস, হেড ক্যালকুলেশন, ফ্রিকশন লস ক্যালকুলেশন, হ্যাঁ, তা এগুলো আমরা দেখাই দেবো ম্যানুয়ালি। হাইড্রোলিক ক্যালকুলেশন কন্টেন্টে নাই। স্যার, যদি 1 লাখ কিউবিক ফিট ট্যাঙ্কের হচ্ছে জন্য কত পিএসআই বা হর্স পাওয়ারের পাম্প ইউজ করব? ও আচ্ছা, এটা আপনার হচ্ছে বিস্তারিত আমরা ডিজাইন ক্লাসে বলবো, তবে আমি আপনাকে জাস্ট বলে রাখি। পাম্পের ক্ষেত্রে আপনার 1 লাখ কিউবিক মিটার যদি হয়, এখন এটা আপনি 1 লাখ কিউবিক মিটার ফিল করতে চাচ্ছেন, সেটা আপনি কত মিনিটে ফিল করবেন? যদি 30 মিনিটে ফিল করতে চান, তাহলে আপনার হচ্ছে ওয়াটার ফ্লো বেড়ে যাবে, মানে কিউটা বেড়ে যাবে, ডিসচার্জটা বেশি লাগবে, মানে পাম্পের যে ডেলিভারি রেটটা সেটা বেশি হইতে হবে। তো তখন আপনাকে করতে হবে যে আপনি ওই ট্যাঙ্কটা, ওই 1 লাখ কিউবিক মিটার ওই ওয়াটারটা আপনি কত ঘন্টায় ফিল আপ করতে চাচ্ছেন। যদি 1 ঘন্টার মধ্যে ফিল আপ করতে চান, তাহলে ওইটাকে পার মিনিটে কত আপনার লিটার ফ্লো করতে হবে এখানে। সেই পার মিনিট দিলে আপনার সাপোজ ধরেন আসলো যে 500 লিটার পার মিনিট। তখন আপনাকে ওই যেই পাম্পটা সিলেক্ট করবেন, এখন আপনি 1 লাখ কিউবিক মিটারের যে ট্যাঙ্কটা আপনি কত তলায় আছে, এটা মানে ছাদে 10 তলার উপরে আছে। তো আপনি ওই 10 তলার উপরে হেড রাখতে হবে আপনাকে ডিজাইনে, যে পাম্পের যে ক্যাপাসিটি থাকবে সেই হেডে সে যেন 500 লিটার পার মিনিট ওয়াটারটা সাপ্লাই করে, ওই ধরনের একটা পাম্প আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এটার বিস্তারিত আমি আপনাকে ডিজাইন ক্লাসে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এটা শুরু করার আগে আপনাকে বেসিক বিষয়গুলো জানতে হবে ডিজাইনের। স্যার, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ যে পাম্প আছে, যে ইজি প্রেসার বা যে জেট পাম্প, সাবমার্সিবল পাম্প, এগুলা কি আমাদের ডিটেলস পড়ানো হবে? হ্যাঁ, ওগুলা দেখাই দিব, বেসিক কোনটা কোন পাম্পের কি কাজ, হ্যাঁ কোনটা হচ্ছে কোথায় ইউজ করবেন, কি এগুলা কি কি টাইপের পাম্প আছে, এটা আপনি ক্লাসে দেখাই দেব। পাম্প ডিজাইন নিয়ে ক্লাস আছে, হ্যাঁ, আমাদের শেষের দিকে, ওগুলো আমরা তখন পেয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আমাকে ভাইয়াই বলেন সবাই, প্রবলেম নেই। ওকে, এরপরে হচ্ছে স্যানিটারি ড্রেনেজের ক্ষেত্রে হচ্ছে at the onset of planning drainage system of a building following decision are to be taken। এখানে আপনার হলো ডিসপোজাল অফ ওয়েস্ট ওয়াটার অন সাইট আর অফ সাইট। অন সাইট হচ্ছে আপনার মানে বিল্ডিং প্রিমাইজেস, মানে বাউন্ডারির ভিতরে, বিল্ডিং এর এরিয়ার মধ্যে। আর অফ সাইট হচ্ছে অফ সাইট ড্রেনেজ, স্যানিটারি সিওর আর কম্বাইন্ড সিওর। অফ সাইট হচ্ছে আপনার বাইরের অংশটা, সেখানে আপনি কি করতে পারেন, ফর অফ সাইট ড্রেনেজ এখানে আপনার স্যানিটারি সিওর আর কম্বাইন্ড সিওর, সেখানে আপনার স্যানিটারি সিওর হতে পারে এবং কম্বাইন্ড সিওর হতে পারে। সো হোয়াট ইজ স্যানিটারি সিওর এন্ড হোয়াট ইজ কম্বাইন্ড সিওর, কারো কি আইডিয়া আছে? স্যানিটারি সিওর আর আচ্ছা, তাহলে আমি একটু বলে দিই। স্যানিটারি সিওর হচ্ছে আপনার ওই সয়েল ওয়েস্ট ওয়াটার, যদি আপনার ওই সিওর লাইন থেকে পাস করে, তখন সেটা হচ্ছে স্যানিটারি সিওর। আর কম্বাইন্ড সিওরটা তখনই হবে, সেখানে আপনার হলো সয়েল ওয়েস্ট ওয়াটার আর হচ্ছে রেইন ওয়াটারটা অ্যাড হবে। তো এই তিনটা যখন অ্যাড হবে তখন এটা কম্বাইন্ড সিওর হবে। তো আমাদের ঢাকা সিটিতে যে আপনারা রোডের ভিতরে যে বড় বড় পাইপ দেখেন, মোটা মোটা পাইপ,
এই এক মাঝে মাঝে দেখবেন যে তখন এই মোটা মোটা পাইপ কি শিওর আপনারা কি জানেন টাইপের শিওর? কি টাইপের সিওরেজ লাইন? এখানে আপনার দেখেন যে ওইটা দিয়ে আপনার রাস্তার বৃষ্টির পানিও নিচ্ছে, বিল্ডিং এর বৃষ্টির পানিও যাচ্ছে, আবার হচ্ছে আপনার টোটাল হলো গিয়ে আমার হচ্ছে সয়েলের যে ওয়াটার ওয়েস্ট ওয়াটার বিল্ডিং থেকে যেগুলো আসছে সবই যাচ্ছে। তো এটা কিন্তু আসলে আহ, আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ডিজাইন না। হ্যাঁ, এখানে আপনার ডিভাইড করতে হয়। যাই হোক, এখানে আমাদের ইউজ হচ্ছে। তো তারপর আসে হচ্ছে সিস্টেমস অ্যান্ড মেথোডোলজি। সেখানে আপনার এটা একটু পরে আসি, আগে দেখি যে ক্যাটাগরিজ কি আছে, যে সয়েল পাইপ, ওয়েস্ট ওয়াটার পাইপ, ড্রেন পাইপ, বিল্ডিং ড্রেন এন্ড বিল্ডিং শোয়ার। আচ্ছা, সয়েল পাইপ তো আমরা জানি, ওয়েস্ট ওয়াটার পাইপও জানি, ড্রেন পাইপও জানি। সো বিল্ডিং ড্রেন এন্ড বিল্ডিং শোয়ার, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বিল্ডিং ড্রেনটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে একটা সেকশন আছে, এটা কি দেখতে পাচ্ছেন সবাই? এখানে হচ্ছে দেখেন যে টোটাল ভার্টিক্যাল পাইপ গুলা আসার পরে বেসমেন্টে, এটা তো বেসমেন্ট, হ্যাঁ, বেসমেন্টের আইসে কি হচ্ছে একটা হরিজন্টাল মেইন পাইপের সাথে কানেকশন হয়েছে। তো এই মেইন পাইপের সাথে কানেকশন হওয়ার পরে এই মেইন পাইপটা আপনার যে বিল্ডিং এর যে রিটেনিং ওয়াল বা এরিয়া, হ্যাঁ, বাউন্ডারি এরিয়া, এই পর্যন্ত আপনার যে যতটুকু পাইপ হরিজন্টালি রান করতেছে মেইন পাইপ হিসেবে কাজ করতেছে, সেটা হচ্ছে বিল্ডিং ড্রেন। আর এই বাউন্ডারি মানে রিটেনিং ওয়ালের বাইরে গিয়ে যে সিওয়ারেজ লাইন গুলো আছে, যেমন পিট টু পিট কানেকশন, হ্যাঁ, পিট পাইপ এইভাবে যে কানেকশন গুলো দেখবেন, এটা হচ্ছে আপনার বিল্ডিং সিওয়ার। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু কাইন্ডলি যদি বোঝাতে। বিল্ডিং ড্রেন হচ্ছে আপনার মানে বিল্ডিং এর অভ্যন্তরীণ ইন্টারনাল হরিজন্টাল মেইন পাইপ হিসেবে যেগুলো যাচ্ছে, যেমন ধরেন এই ভার্টিক্যাল পাইপ, এগুলো তো আমরা স্ট্রাক বলি, হ্যাঁ। তো এই ভার্টিক্যাল পাইপ গুলো আপনার ডাউন হয়ে, তো আপনার বেসমেন্টে আসার পরে সবগুলো কানেকশন হয়ে একটা হরিজন্টাল পাইপ দিয়ে রান করতেছে। তো এই যে হরিজন্টাল পাইপটা আপনার একদম বিল্ডিং এর বাউন্ডারি পর্যন্ত যতক্ষণ থাকবে, এইটুকু অংশকে আমরা হচ্ছে বিল্ডিং ড্রেন বলি, বিল্ডিং ড্রেন পাইপ, হ্যাঁ। আর যখন আপনার হলো এটা আউটসাইডে চলে যাবে, আউটসাইডে চলে গিয়ে যে ইন্সপেকশন পিট হবে, পিটের সাথে আপনার পাইপ কানেকশন হবে, এই যে সিওয়ারেজ লাইনটা মানে কনডুইট সিস্টেম বলে এটাকে আর কি, এই কনডুইট সিস্টেমটা হচ্ছে আপনার বিল্ডিং সিওয়ার পাইপ নামে পরিচিত। বুঝতে পারছেন? জি। বিল্ডিং এর বাইরে, হ্যাঁ হতে পারে, বিল্ডিং এর বাইরে হতে পারে, কিন্তু আপনার বিল্ডিং এর বাইরে গিয়ে আপনার যে সিটি কর্পোরেশনের যেগুলা থাকে বা ওয়াসার যেগুলো হয়, ওগুলো আপনার সিওয়ারেজ লাইন বলি আর কি। আর এটা আপনি যেহেতু আপনার বিল্ডিং এর জন্য করছেন, করে আপনি সিওয়ারেজ কানেকশন দিচ্ছেন, তো এটা হবে আপনার বিল্ডিং সিওয়ার পাইপ। এটা আপনার বিল্ডিং এর বাউন্ডারির ভিতরেই থাকবে, কিন্তু আপনার মেইন বিল্ডিং এর যে আপনার ইফেক্টিভ এরিয়া, তার বাইরে থাকবে। ওকে, তো দুইটা আমরা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে গ্রুপে ভাগ করা হয়েছে আপনার ড্রেনেজ সিস্টেম অ্যাবভ গ্রাউন্ড, বেসমেন্ট ড্রেনেজ সিস্টেম এন্ড ড্রেনেজ ইন গ্রাউন্ড। ড্রেনেজ সিস্টেম অ্যাবভ গ্রাউন্ড কোনটাকে বলে, সেটা হচ্ছে এই যে এটা হলো, এই ড্রেনেজ সিস্টেম অ্যাবভ গ্রাউন্ড হলো এই যে এখান থেকে, মানে এই যে গ্রাউন্ড ফ্লোর এটা, আর গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে রুফ ফ্লোর পর্যন্ত যে ড্রেনেজ সিস্টেম আছে, এটা হলো ড্রেনেজ সিস্টেম অ্যাবভ গ্রাউন্ড। আর নিচে হচ্ছে গিয়ে ড্রেনেজ সিস্টেম ইন গ্রাউন্ড এটা। আর বেসমেন্ট ড্রেনেজ সিস্টেম হচ্ছে ওই যে বেসমেন্টের ভিতরে যে ড্রেনেজ সিস্টেম থাকবে, পাইপিং টাইপিং থাকবে, ওগুলো হচ্ছে বেসমেন্ট ড্রেনেজ সিস্টেম। এই তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে। আর এটার মেথোডোলজি, সিস্টেমস এন্ড মেথোডোলজি হচ্ছে তিনটা: টু পাইপ সিস্টেম, ওয়ান পাইপ সিস্টেম এন্ড সিঙ্গেল স্ট্রাক সিস্টেম। টু পাইপ সিস্টেম, ওয়ান পাইপ, সিঙ্গেল, এটা কিভাবে ডিফাইন করবেন আমি আসতেছি। তো এটা দেখেন, এটা হচ্ছে টু পাইপ, এটা ওয়ান পাইপ, এটা সিঙ্গেল। তো এটা ডিফারেন্সটা কি আমি বলে দিই। ডিফারেন্স হচ্ছে জাস্ট হলো টু পাইপ সিস্টেমে আপনার সয়েল পাইপ
সয়েল পাইপ আর হচ্ছে ওয়েস্ট পাইপ আর ভেন পাইপ, এই তিনটা পাইপ আলাদা আলাদা থাকবে। যে আপনার বেসিন, শাওয়ার, তারপরে আপনার হলো বাথটাব থাকুক বা কিচেন সিঙ্ক থাকুক, এগুলো আপনার ওয়েস্ট ওয়াটার পাইপ দিয়ে চলে যাবে, কানেকশন থাকবে। আর সয়েল পাইপের সাথে আপনার হলো কমোড, লং প্যাড, ইউরিনাল, এগুলো কানেক্ট হবে। তো এই এই তিনটা যখন আলাদা, ভেন্টিলেশনের জন্য আলাদা ভেন্ট পাইপ থাকবে, কিন্তু এই ভেন্ট পাইপটা আবার হচ্ছে এই সয়েল এবং ওয়েস্ট পাইপের সাথে ইন্টারলিঙ্ক থাকবে। তো এটাকে বলা হচ্ছে টু পাইপ সিস্টেম। টু পাইপ সিস্টেমটা কেন করা হয়? টু পাইপ সিস্টেমটা করা হয় আপনি যদি হচ্ছে সয়েল এবং ওয়েস্ট ওয়াটারটাকে আলাদা করতে চান সেটার জন্য। তারপরে হচ্ছে আপনার হলো সেফটি ট্যাঙ্কে যদি শুধু সয়েল পাইপটা নিতে চান সেই জন্য করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ভেন্টিলেশন সিস্টেমটা আলাদা থাকবে। এটা হলো টু পাইপ সিস্টেম। টু পাইপ সিস্টেমটা আপনার হচ্ছে হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে করা হয়, যেমন 5 তলা পর্যন্ত, সরি 4 তলা, 4 স্টোরি বিল্ডিং পর্যন্ত আপনার হচ্ছে 3 স্টোরি বিল্ডিং পর্যন্ত আপনার ওয়ান পাইপ সিস্টেম বা সিঙ্গেল স্ট্যাক সিস্টেম এলাও করে। আর এর উপরে যখন আপনার বিল্ডিং হবে তখন হচ্ছে আপনাকে এই টু পাইপ সিস্টেমে যেতে হবে, এটা কোড বলে। তারপরে ওয়ান পাইপ সিস্টেমটা কি? ওয়ান পাইপ সিস্টেম হচ্ছে আপনার শুধু সয়েল পাইপ থাকবে, সেই সয়েল পাইপের সাথে আপনার ওয়েস্টের লাইনটাও কানেকশন থাকবে, সয়েলের লাইনটাও কানেকশন থাকবে, সবগুলো এক পাইপ দিয়ে যাবে। আর আলাদাভাবে ভেন্ট পাইপটা থাকে। এটা হচ্ছে ওয়ান পাইপ সিস্টেম। আর সিঙ্গেল স্ট্যাক সিস্টেমের ভিতরে আপনার হচ্ছে কোনো ভেন্টিলেশন সিস্টেম আলাদাভাবে থাকবে না। এই যে একটা পাইপ আছে সেই পাইপ থেকে আপনার ভেন্টিলেশনটাও হবে এবং সবগুলো সয়েল এবং ওয়েস্ট ওয়াটার পাস হয়ে যাবে। কিন্তু এখানে অনেক আপনার রুলস এন্ড রেগুলেশন আছে। সেই রুলস এন্ড রেগুলেশন গুলো আমরা বিএনবিসি তে দেখতে পাবো, বলা আছে যে এখানে অনেক কিছু দেখবেন। এটা ডিস্টেন্স গুলো আপনার দেখবেন 1.5 মিটারের বেশি থাকতে পারবে না কমন। যে কোনো একটা ফিচার ফিটিং গুলো ক্লোজলি থাকতে হবে, মানে বেশি ডিস্টেন্সের, লং ডিস্টেন্সের গুলো হচ্ছে আপনার এই হলে সিঙ্গেল স্ট্যাক করা যাবে না। তারপরে আপনার আরো অনেক কিছু আপনার হলো রেস্ট্রিকশন আছে, বিএনবিসি তে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। এরপরে আসি স্যানিটারি ড্রেনেজ লেআউট স্যাম্পল। ওইগুলো আমরা ডিজাইন ক্লাসে পেয়ে যাবো, এই রেস্ট্রিকশন গুলো, তারপরে কি কি ফলো করতে হবে। হ্যাঁ, ওটা আমরা স্যানিটারি ড্রেনেজ ডিজাইন সিস্টেমে ওই ক্লাসে আমরা পেয়ে যাবো। আচ্ছা, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, 5টা স্লাইড আছে। তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে একটা স্যাম্পল টয়লেট লেআউট। এখানে দেখেন যে ওয়েস্ট ওয়াটার গুলো আমরা ওয়েস্ট ওয়াটার পাইপের সাথে কানেক্ট করছি, সয়েল ওয়াটারটা সয়েলের সাথে কানেক্ট করছি। আর ভেন পাইপটা, এটাকে আমরা হচ্ছে সার্কিট ভেন বলি। তো এটা হচ্ছে এই সয়েল পাইপের সাথে কানেক্ট দেওয়ার সুযোগ থাকলে আপনি মাস্ট বি কানেক্ট দিবেন। আর এখানে যেহেতু এই ফিটিং এর সাথে আমরা দিতে পারতেছি না, সেজন্য এটা অ্যাভয়েড করা হচ্ছে, কিন্তু এটা মাস্ট দিতে হবে আপনার, এটা দেওয়া লাগবে। আর যদি ওয়েস্ট ওয়াটারের সাথে না দিতে পারেন, সয়েল পাইপের সাথে আপনাকে মাস্ট দিতে হবে। আর ফ্লোর ড্রেনের পজিশন গুলা কোথায় কি রাখবেন সেটা আপনাকে দেখতে হবে, যে আপনি সচরাচর ফ্লোর ড্রেন গুলো কোথায় দেখেন। ফ্লোর ড্রেনের যে স্ট্যান্ডার্ডটা থাকে, ফ্লোর ড্রেনের পজিশনটা টয়লেটে ঢুকলে ম্যাক্সিমাম কোথায় দেখেন? টয়লেটে কর্নারে থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন কর্নারে থাকলে আপনার যে সুবিধা আর অসুবিধাটা আমি একটু বলি। তো আমাদের দেখা গেছে এখানে আজকে যারা আছেন তাদের মধ্যে কেউ আর্কিটেক্ট থাকলে একটু মাইন্ড করেন না। কারণ হচ্ছে আর্কিটেক্টরা অল টাইম দেখা গেছে অ্যাস্থেটিকের চিন্তাটা করে, যে এখানে মাঝখানে দিলে বা এটা আমরা যদি হচ্ছে এই পাশটাতে দেই আমাদের এটা প্রবলেম হবে, মানুষের চলাফেরা, তারপরে হচ্ছে আপনার গিয়ে মানে এরকম একটা ইস্যু তাদের কাছে মনে হয়। মনে হলে দেখা গেছে তারা একটা কর্নারে এটা সাজেস্ট করে। তো আমি এমনও দেখা গেছে যে ডিজাইন করে ফ্লোর ড্রেনটা আমি আমার মতো করে এই মাঝখানে দিছিলাম, এখানে মাঝামাঝি দিছিলাম, এখানে মাঝামাঝি দিছিলাম। তো তারা আবার পরে করছে কি, যে এখানে তারা মানতেছে না, ফ্লোর ড্রেনটা মানে আর্কিটেক্ট সাজেস্ট করতেছে কর্নারে দেওয়ার জন্য। তো আমি বললাম কেন? বলতেছে যে এটা দেখতে খারাপ লাগে, মানুষের সমস্যা হবে। আচ্ছা, হ্যাঁ, না এটা ঠিক আছে কথা, যে দেখতে খারাপ লাগবে, আর মানুষ হাঁটা চলা প্রবলেম।
কিন্তু ফ্লোর ড্রেইনের যে আপনার একটা মানে ওয়ার্কিং এর যেটা ইফেক্টিভনেস, ইফিসিয়েন্সিটা, সেই এফিসিয়েন্সিটা আপনি তখনই পাবেন যখন একে আপনি চারপাশে একটা মানে কমফোর্টেবল স্পেস আপনি দিবেন। না হলে হবে কি, এবং এটা স্লোপটা আপনাকে মেনটেন করতে হবে। তো পরে দেখা যায় কি যে আপনার হচ্ছে টয়লেট ভিজা থাকে, হ্যাঁ টয়লেট ভিজা থাকে, ওয়াটার আপনি যখন এক বালতি পানি ঢেলে দিবেন, ঢালার পরে দেখবেন ওয়াটার যেতে অনেক টাইম লাগছে, ক্লিয়ার হইতে টাইম লাগছে। এটার কারণ হচ্ছে ওই কর্নারে দেওয়ার মানে হচ্ছে যে সে শুধু স্পেস পাচ্ছে এইটুকু, সেইখান থেকে পানি আস্তে আস্তে টানবে স্লোপে, তারপরে যাবে, অনেকটা টাইম লেগে যায়। ফ্লোর ড্রেনটা যখন আপনার হচ্ছে এইখানে এরকম কোন একটা পজিশনে থাকবে, বা মাঝ, যদি আপনি মাঝামাঝি, এটা সবচেয়ে বেশি বেটার। কিন্তু মাঝামাঝি আমরা এটা দেখতে পারি না, কারণ আমাদের ফ্লোর ড্রেন যেটা আমরা ইউজ করি সেটা আসলে অতটা মানে দেখার মতো না। কিন্তু বিদেশে দেখবেন যে এই ফ্লোর ড্রেনটাকে একবারে ফুটায় তোলে। যেমন সিঙ্গাপুরে অনেকগুলো প্রজেক্টে আমি দেখছি, ওরা করছে কি, এখানে শাওয়ার রুম থাকে, একবারে এখানে শাওয়ার থাকলে শাওয়ারের মানুষ যেখানে দাঁড়ায় তার মাঝখানে ও ফ্লোর ড্রেন দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে? টোটাল এই টয়লেটের যে স্লোপটা তারা হচ্ছে চারপাশ দিয়ে কালেক্ট করে এই মাঝ বরাবর দিলে আপনার হচ্ছে ফ্লোরের যে ড্রাই হওয়ার বিষয়টা, ওয়াটারটা চলে যাওয়ার বিষয়টা খুবই দ্রুত হয়ে যাচ্ছে। তোরা কিন্তু দেখবেন মাঝ বরাবর ইউজ করতেছে। কিন্তু আমাদের দেশে আস্তে আস্তে দেখা যাচ্ছে মানে এটাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য মনে করতে করতে আমরা একবারে কর্নারে নিয়ে গেছি। কর্নারে নিয়ে গিয়ে আমরা কিন্তু এটা ইফেক্টিভনেসটা হারাই ফেলছি। তো এই জন্য আর কি এটা নিয়ে একটু বিস্তারিত বললাম, কারণ এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে সবার। তো আবার এটা একটা পজিশনটা আপনার নির্ভর করে ডিমের লোকেশনের উপর, যে ডিমটা কোন দিক দিয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলেই হচ্ছে ওই দিকে দিতে পারবেন না, তখন ডিম কনসিডার করার জন্য আপনাকে অনেক জায়গায় সরানো লাগতে পারে, তখন একটু ইফেক্টিভনেসটা কম হয়ে যেতে পারে। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এটাই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ফ্লোর ড্রেনের নিচে আপনাকে অবশ্যই মাস্ট বি ট্রাপ ইউজ করতে হবে। আর কমোডের নিচে তো ট্রাপ আপনাকে দরকার নেই, কমোডের নিচে একটা ডোর ভেন্ট দিলেই হচ্ছে, কারণ কমোডের ভিতরে ইনক্লুডিং ট্রাপ থাকে, ওই যে কিউ ট্রাপ, টি ট্রাপ, এস ট্রাপ, যেটা আমি বলছিলাম সেই ট্রাপ গুলো থাকে। তারপরে আপনার হচ্ছে ইসের বিষয়টা, বেসিনের যে প্র্যাকটিসটা, বেসিন বা সিঙ্কের যে আপনার ড্রেনেজ পাইপটা, সেই পাইপটা যেভাবে যায়, তো আপনারা কিভাবে প্র্যাকটিস করেন এটা, মানে কিভাবে কানেকশন দেখেন ম্যাক্সিমাম? আচ্ছা, এখানে রেগুলার আমরা যে মানে প্র্যাকটিসটা করি সেটা হলো এই ফ্লোর ফিনিশের ভিতর দিয়ে নিয়ে গিয়ে ফ্লোর ড্রেনের সাথে আমরা ঢুকাই দিলে হয় কি এখান থেকে পানিটা চলে যাচ্ছে। তো এটাও প্র্যাকটিস আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে যে সমস্যাটা হয় সেটা হলো এই ইন্টারনাল, যদি আপনার যেমন ধর বেসিনটা আমার এখানে, এখন এই পাইপটাকে টান দিয়ে নিয়ে এখানে কানেকশন দিতে হচ্ছে। তো এই টাইলসের নিচে আমার পাইপ দেওয়া লাগতেছে, এটা করা লাগতেছে। তো এটা যদি কখনো জ্যাম হয়ে যায় তখন কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হবে, এটা একটা প্রবলেম। তারপরে হচ্ছে আপনার আহ এখানে আপনি চাপ দিতে পারতেছেন না, যেহেতু ফ্লোর ফিনিশের ভিতরে আছে। তো আপনার কিন্তু এখানে চাইলে আপনি চাপ ইউজ করতে পারতেছেন না, তখন আবার দেখা গেছে আরসিসি স্ল্যাবের ভিতরে পাইপ চলে যায়, চাপও দিতে পারতেছেন না। তখন যদি এই ট্র্যাপটা ফেল করে, এই ট্র্যাপটা ফেল করলে কিন্তু আপনার গ্যাসটা অলরেডি আপনার বেসিন দিয়ে আপনার টয়লেটের ভিতরে চলে আসবে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো প্র্যাকটিস যেটা হয়, যে এখান থেকে একটা পাম্পস করে পাইপটাকে আমি সিলিং লেভেলে নিয়ে আসলাম, তারপরে নিয়ে এই পাইপের সাথে আমি জয়েন দিলাম, আর এইখানে আমি একটা ট্রাপ দিয়ে দিলাম। তো সেটা আমার সবচেয়ে বেশি ভালো হয় না? আপনাদের কাছে কোনটা ইফেক্টিভ মনে হয়? দুইটাই প্র্যাকটিস হচ্ছে। যেমন আমি কিছু প্রজেক্টে এভাবেও পাইছি, আবার আমাদের বর্তমানে আমি যে প্রজেক্ট আছে আমাদের ডিজাইনটা হচ্ছে যে ফ্লোর পাম্পস করে সিলিং এর নিচ দিয়ে গিয়ে কানেকশন হওয়া, আর ওখানে একটা ট্রাপ, এভাবে আর কি। তো আমি নিজেই কিছু প্রজেক্টে এরকম ডিজাইন দিছি, কিছু প্রজেক্টে ওইটা দিছি। এটা আপনার হচ্ছে ক্লায়েন্ট বুঝে আর কি, তাদের প্র্যাকটিসটা বুঝে তারা কোনটা খাবে, কোনটা তারা বেশি দেখে। এবং যদি কন্ট্রাক্টরের উপর ছেড়ে দেন, তো কন্ট্রাক্টর কিন্তু এই কাজটাই করবে দেখবেন, এটা এই করে দিয়ে সে কানেকশন করে দিবে।
তো এটা কিন্তু ইফেক্টিভনেস তেমন হচ্ছে না। তারপরে এটা যদি আপনার শর্ট ডিস্টেন্সের হয়, যেমন ধরেন এই এই বেসিনটা আর এই ফ্লোর ড্রেনটা এই মোটামুটি কাছাকাছি, এটা আপনি তখন করতে পারেন, তখন জ্যাম হওয়ার পসিবিলিটি নাই। আর কিন্তু যখন আপনি হচ্ছে লং ডিস্টেন্স হবে, যেমন প্রায় 10 ফিট 10 ফিট 15 ফিট আপনি স্ল্যাবের ভিতর দিয়ে পাইপ নিচ্ছেন, সেটা কিন্তু আপনার প্রবলেম ফেস করতে হতে পারে। কারণ আপনি তো স্ল্যাবের ভিতর দিয়ে 6 ইঞ্চি পাইপ বা 1.5 ইঞ্চি পাইপের বেশি নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু চিকন পাইপ দিয়ে আপনার জ্যাম হওয়ার পসিবিলিটি থাকতে পারে। ওকে, তারপরে আসি হচ্ছে আচ্ছা ভাইয়া, এক্ষেত্রে আমরা যখন ফ্লোর পাঞ্চিং গুলো করি, সেটার ক্ষেত্রে স্ট্রাকচারাল কোনো ইস্যু কি হয়, নাকি নরমালি ছোট ডায়ার জন্য কোনো সেরকম সমস্যা হয় না? একেবারে স্ট্রাকচারাল প্রবলেমটা তখনই হবে যখন আপনার রড কাটা পড়ে আর কি। তো দেখা গেছে আপনার ছোট ডায়ার গুলা যেমন 6 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত কাটলে তেমনটা প্রবলেম না। 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি যখন আপনি হোল করবেন, তখন দেখা গেছে ওই আপনাকে একটু ক্রস বার রেখে দিতে হবে। এই স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তখন মানে না, তো ক্রস বার রেখে দিলে তখন আর স্ট্রাকচারাল প্রবলেমটা থাকে না। কিন্তু আমরা করি কি, স্ল্যাব কাস্টিং করে করে ফেলি। আর ওই মানে প্ল্যানিং এর বিষয়টা যেটা আমি ফার্স্টে বলছিলাম, যে পূর্ব থেকে যদি প্ল্যানিংটা আমার ফিক্সড করা থাকে যে আমার টয়লেটের হোলটা হচ্ছে আমার এই ওয়াল থেকে এই কলাম থেকে এতটুকু ডিস্টেন্সে, এই ওয়াল থেকে এতটুকু ডিস্টেন্সে এই পজিশনটাতে হবে। তো এই পজিশনটা আপনি যখন ফিক্সড পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি স্ল্যাব কাস্টিং এর সময় ওইখানে আপনি একটা স্লিপ রেখে দিলেন, ওইটাকে স্লিপ বলে আর কি, পাইপ স্লিপ, একটা হোল তৈরি করার জন্য একটা পাইপের টুকরা রেখে দিলেন। হ্যাঁ, তখন কি হয়, আপনি তখন ক্লোজ বার দেওয়ার সুযোগ থাকে রিবারের কাজ যখন চলে। আর যদি আপনি পরবর্তীতে করেন, পরবর্তীতে যদি আপনি একটা পজিশন ফিক্স করে হোল করলেন, তখন কিন্তু আপনি ক্লোজ বার দেওয়ার সুযোগ নেই। তো এরকম অনেকগুলা স্ল্যাবে যদি অনেক কাটাকাটি করে ফেলেন, এটা কিন্তু স্ট্রাকচারের জন্য একটা ক্ষতি। তো শ্রদ্ধেয় কোন ইঞ্জিনিয়ার যেন একটা বই লিখছিল, সেই বইয়ে সে এই প্লাম্বিং নিয়ে আর কি, প্লাম্বিং এ প্লাস ভার্সেস স্ট্রাকচার, এরকম একটা কিছু লিখছিল আর কি, যে স্ট্রাকচারের কি কি ক্ষতি আমরা করতেছি এই এবিপি সিস্টেমের জন্য আর কি। তো সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে এটার প্ল্যানিংটা প্লাম্বিং এর উপরে ডিটেল লেভেলে আমাদেরকে ঢুকতে হবে, কিন্তু এটার উপরে জোরালো ভাবে তদারকি দিয়ে এই কাজটা যাতে আমাদের স্ট্রাকচারাল কাজের সাথে মানে একদম একসাথে হয়ে যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে যেমন এই যে ডাক গুলা করার সময় যখন আপনার প্লাম্বিং এর ডাকটা স্ল্যাবের মাঝখান দিয়ে যদি পড়ে যায়, তখন কিন্তু এখানে ক্রসবার রাখা হয়। ডাক্টের যে সাইজ থাকে সেই অনুযায়ী দুই পাশে আপনার রড দিয়ে দিতে, যতগুলা রড কাটা পড়ে ততগুলা রড ক্রসবার হিসেবে দিতে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এটা একটা গ্রাউন্ড ফ্লোর লেআউট। গ্রাউন্ড ফ্লোর লেআউটে আপনাকে হচ্ছে যেটা ফলো করতে হবে, সেটা হলো ওই যে পজিশন গুলো আমি বলছিলাম, যে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের সাইজ কত হতে পারে, ওটা কোন পজিশনে বসবে, সেফটি ট্যাঙ্কের সাইজ কত হতে পারে, সেটা কোন পজিশনে বসবে, এবং সেগুলোর অ্যাক্সেস কোথায় হবে, ম্যানহোল কাভার গুলা কোথায় হবে। তারপরে আপনার চিন্তা করতে হবে আপনার সিওয়ারেজ লাইন কোথায় আছে, সিওয়ারেজ লাইনের একদম কাছাকাছি আপনাকে সেফটি ট্যাঙ্ক আনতে হবে। আর আন্ডারগ্রাউন্ড রিজার্ভার লোকেশনটা এমন জায়গায় দিতে হবে যাতে পাম্পের কাছাকাছি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার চলে আসি ইন্সপেকশন কিট গুলা। তো ফার্স্টে আপনার ডাক্টের যে পাইপ গুলো ভার্টিক্যালি নামবে, সেগুলার লোকেশন গুলো আপনি দেখবেন কোথায় কোথায় আসতেছে। যেমন এখানে আসলো, এখানে আসলো, এই এই পয়েন্ট গুলোতে আসলো। তো আপনাকে হচ্ছে এই পয়েন্ট গুলোতে ইন্সপেকশন কিট গুলো আনতে হবে, এবং এই পাইপ গুলা যাতে গ্রাউন্ড থেকে তেমনটা ক্রস না করে। যেমন দেখেন, এই পাইপটা একটা পাইপ আরেকটা পাইপে যাতে ক্রস না করে, যতটা ক্রস অ্যাভয়েড করা যায়, আপনি যতটা ক্রস অ্যাভয়েড করবেন তত আপনার পিটের ডেপথ কমবে। আর যত ক্রস আপনি বেশি হয়ে যাবে, আপনার হচ্ছে পিটের ডেপ বেড়ে যাবে। আর পিটের ডেপ বাড়লে স্লোপে গিয়ে সেফটি ট্যাঙ্কের ডেপটাও কিন্তু বেড়ে যাবে। সেফটি ট্যাঙ্কের যখন ইনলেটের ডেপ বাড়বে, তখন আপনার আউটলেটের ডেপটাও বাড়বে। আর আউটলেটের ডেপ বেড়ে গেলে তখন কি হবে, আপনার ফাইনালি গিয়ে ট্রেনে গিয়ে কিন্তু অনেকটা ডেপ বেড়ে যাবে।
তো সেই ক্ষেত্রে আপনাকে শুরু থেকে মানে স্টার্টিং পয়েন্ট থেকে আপনাকে যতটা পরিমাণে আপ রাখা যায় এই লেভেলটা। তো এই ডিটেল এই পিটের সিস্টেম ড্রয়িংটা নিয়ে পিটের পাইপ পজিশন কোথায় হবে, কত ডিস্টেন্স হবে, সাইজ কত হবে, এগুলো আমরা ওই ড্রেনেজ সিস্টেম ডিজাইনে পেয়ে যাবো। আপাতত আমরা প্ল্যানটা দেখি, এটা একটা ভারবারই একটা ডিসকাশন করতেছি। তো এখান থেকে আমরা কানেকশন করে নিয়ে আসলাম, এনে ওয়েস্ট ওয়াটারটাকে আমরা সরাসরি ড্রেনে দিলাম, বাকিটা সেফটি ট্যাঙ্কে নিয়ে এসে এই পাশে আমরা সয়েলটাকে আলাদা বের করি। তো এটা করতে হলে আপনাকে দুইটা পয়েন্টের আপনার অ্যাপ্রুভ নিতে হবে, একটা এই একটা পয়েন্ট একটা point, দুইটা পয়েন্টে। আর যদি আপনি হচ্ছে টোটালটাকে একটাতে নিয়ে আসতে পারেন, তখন দেখা গেছে এই সেফটি ট্যাঙ্ক থেকে যে ওভারফ্লোটা হবে সেটাকে আবার কানেক্ট করে এই পিটের সাথে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনাকে একটা লাইন বের করে দিতে পারেন, এটা করতে পারেন। আবার হচ্ছে চাইলে আপনি ওয়েস্ট ওয়াটার আর সয়েল ওয়াটার দুইটা একসাথে সেফটি ট্যাঙ্কে ঢুকাই দিয়ে সেফটি ট্যাঙ্ক দিয়ে একসাথে আউট করতে পারেন। তখন কি হবে, সেফটি ট্যাঙ্কের ক্যালকুলেশনটা হবে ওয়েস্ট ওয়াটার এবং সয়েল ওয়াটার একসাথে নিয়ে ক্যাপাসিটিটা আপনাকে ওই সাইজটা দিতে হবে। ওকে, তো সেই সাইজটা করলে আপনার সেফটি ট্যাঙ্কের সাইজটা বেড়ে যাবে। এখন আপনার ওইখানে অ্যাভেলেবল স্পেস কত আছে, যেমন এইখানে পজিশনটা যখন বসানো হয়েছে এই পজিশনে গিয়ে আপনার এটা তো যখন পাইল ক্যাপ গুলা ছিল, পাইল ক্যাপটা দেখা গেছে এই পর্যন্ত খেয়ে ফেলছে, এই পর্যন্ত খেয়ে ফেলছে, এই পর্যন্ত খেয়ে ফেলছে, তখন দেখা যায় কি সেফটি ট্যাঙ্ক এর জন্য আর স্পেস পাওয়া যাবে না। তো সেই স্পেসের মধ্যে আপনাকে যতটুকু ক্যাপাসিটি আসে সেই ক্যাপাসিটিটা আমার শুধু সয়েল ওয়াটারের জন্য যদি কভার করে, তাহলে আপনি চেষ্টা করবেন এটাকে আলাদা শুধু সয়েল ওয়াটারের জন্য সেপারেট করে দেওয়ার জন্য। আর আপনার যদি হিউজ স্পেস থাকে তারা সেফটিটা বড় সাইজ করে করতে পারে, করে সেখানে সয়েল এন্ড ওয়াটারের ক্যাপাসিটি ধরে একসাথে করে, সেখানেও কোনো প্রবলেম নাই। এখন আপনি অ্যাজ এ ডিজাইনার যেটা সাজেস্ট করেন এটা আপনার প্রজেক্টের কন্ডিশন উপর বেস করে। রেইন ওয়াটারটা আপনি হচ্ছে সেম ভাবে ওই আলাদা করে ফিট করে নিয়ে বা ওয়েস্ট ওয়াটার ফিটের সাথে আপনি কানেক্ট দিতে পারেন, সেক্ষেত্রে ফিটের সাইজটা একটু ক্যালকুলেশন করে দিতে হবে আপনাকে, একসাথে করে ওই ওয়েস্ট ওয়াটারের সাথে সরাসরি ড্রেনে আপনি দিতে পারেন। তো আপনি চাইলে টোটাল সিস্টেমের সয়েল ওয়াটার, ওয়েস্ট ওয়াটার এবং রেইন ওয়াটার একসাথে করে এক লাইন দিয়ে আউটলেট করতে পারেন, আবার চাইলে সেপারেট করে নিয়ে আউটলেট করতে পারেন, এটা আপনার অ্যাজ এ ডিজাইনার হিসেবে যেটা করেন। ওকে, তারপরে হচ্ছে আপনার ওয়াসার লাইনটা বা সাপ্লাই লাইনটা আপনার হচ্ছে এমন একটা জায়গায় কানেকশন দিতে হবে, সাপোজ ধরেন আমার ওয়াটার ফ্লো হচ্ছে এখান থেকে সোজাসুজি গিয়ে এদিকে চলে যাচ্ছে, মানে উপর থেকে নিচে যাচ্ছে ওয়াটার ফ্লোটা। তো এখন আপনার রিজার্ভার হচ্ছে এখানে, এখন আপনি কানেকশনটা এখান থেকে দেওয়াটা ভালো হয়েছে নাকি এখান থেকে দিলে ভালো হতো, কে বলতে পারবেন? Anybody have idea about this? আচ্ছা, এখানে একটু আপনার হলো টেকনিক্যাল বিষয় আছে, যেটা হলো মানে ইফেক্টিভনেস বেশি পাওয়ার জন্য যদি আপনার ওয়াটার ফ্লোটা এখান থেকে সোজা হয়ে এদিকে আসে, তখন কি হবে আপনার দেখা গেছে এখান থেকে কানেকশনের পরে এই জায়গাটায় আরেকটা বিল্ডিং আছে, সে কানেকশন করে রাখছে, সে ধরেন ওই যে টানা পাম্প দিয়ে টানতেছে। তো আপনি যদি কানেকশনটা এখান থেকে নেন, তখন কি হবে আপনার কিন্তু ওয়াটার ফ্লোটা আপনি কম পাচ্ছেন। আর এখান থেকে যদি আপনি নিতে পারেন কানেকশনটা, তখন কি হবে আপনি কিছুটা হলে ওয়াটার কিন্তু বেশি পাচ্ছেন, এবং ওয়াটারের এইখানে যে প্রেশারটা পাবেন অবশ্যই আপনি এখানে এসে প্রেশারটা একটু কম পেতে পারেন, তাহলে একটু কমে যাবে। তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করবেন যে শুরুতে কানেকশনটা দেয়ার, মানে আপনি যে ওয়াটারের পাইপের যে সোর্সটা সেটার স্টার্টিং আপনার প্রজেক্টের স্টার্টিং এ ওইটা হচ্ছে কানেকশন দেওয়ার ট্রাই করবেন, লোকেশনটা রাখেন। আর এই যে একটা এখানে বেন্ড খাওয়ানো হয়েছে, এই বেন্ডটাকে যতটা অ্যাভয়েড করা যায়, যেহেতু আপনার ওয়াটারটা আসতেছে, এরকম একটা বেন্ড থাকলে আপনার ফ্রিকশন লস হয়ে যাবে। আপনি যদি চান সোজা বরাবর এখানে কানেকশন দিতে, এটা পসিবল না, কারণ এটা এখান থেকে বরাবর কানেকশন দেওয়া পসিবল ছিল না। তো সেজন্য আর কি এখান থেকে নিয়ে একটা বেন্ড করা হয়েছে। তো একটা বেন্ড যদি এখন আপনার সাইড কন্ডিশনের উপর বেস করে দেওয়া লাগে কিছু করার নেই, কিন্তু আপনি চেষ্টা করবেন সরাসরি সিঙ্গেল লাইনে মানে সরাসরি বরাবর যদি আপনি ওয়াটার ট্যাঙ্কে দিতে পারেন, তাহলে আরো বেশি আপনার ইফেক্টিভনেস বাড়বে ওয়াটার ফ্লো। ওকে, আর এটার পাইপের ডায়ার কত হবে, এগুলোর পাইপ কত হবে, পাইপের সাইজ কত হবে, এগুলো আমরা ডিজাইন শিখিয়ে দিই।
ওকে, এই স্লাইডে কোনো কোশ্চেন আছে কারো? সাইজটা আর্কিটেক্ট ঠিক করে দিবে বলতে দিতেও পারে আবার নাও দিতে পারে। আপনার রিজার্ভারের সাইজটা সে দিতে পারে হয়তো। সে যদি ক্যালকুলেশন জানে তাহলে হয়তো ক্যালকুলেট করে কত ক্যাপাসিটি আসতে পারে সে একটা ইয়ে করে আপনাকে দিতে পারে। আর যদি সে আইডিয়া না থাকে তখন আপনার কাছে ক্যাপাসিটি নিবে, বা তখন আপনাকেও বলতে পারে যে এটা কত সাইজ হতে পারে আপনি ফিক্স করে দেন। তখন আপনি ওই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের ক্যাপাসিটি বের করবেন যে আমাদের কত পার্সন আছে, সেই ইউজারের জন্য পার ডে কত লিটার পানি আমাদের আসবে, সেটার জন্য কত ক্যাপাসিটি আসবে, সেটা আমরা ডিজাইন ক্লাসে পাবো। সেই অনুযায়ী আপনি সাপোজ ধরেন 50,000 লিটার লাগবে, সেই 50,000 লিটারের জন্য কতটুকু সাইজের আপনার লেন্থ উইথ হাইট দরকার, সেটা আপনি যেই পজিশনে বসাবেন আর্কিটেক্টের সাথে এটা কমিউনিকেশন করে নেবেন, মিটিং করে কোন জায়গায় বসাবেন, সেই জায়গাটার সাইজ কত আছে অ্যাভেলেবল সাইজ, আর আপনার যে ক্যাপাসিটি ওইটাকে আপনি হচ্ছে ক্যালকুলেট করে যে যেভাবে শেপটা আসে সেভাবে আপনি করে দিন। এটা আমরা পেয়ে যাবো সামনের ক্লাসে। তারপর সেফটি ট্যাঙ্কটা হচ্ছে আপনাকে দিতে হবে। সেফটি ট্যাঙ্কে আপনার ওই পপুলেশনের উপর বেস করে ক্যালকুলেট করে যে ক্যাপাসিটি আসে, তো আপনি যেই এরিয়াতে বসাবেন সেম কেস, মানে সেম যে এরিয়াতে আপনাকে লোকেশন আর্কিটেক্ট সাজেস্ট করতে যে আমি এখানে দিতে পারবো আপনাকে স্পেস। তারপর আপনার যদি ওই স্পেসটা আপনার সুইটেবল না হয় সিস্টেমের জন্য, আপনি তখন তার সাথে মিটিং করে লোকেশনটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে অন্য যে কোনো সুইটেবল প্লেসে যেটা আর্কিটেক্ট অ্যাপ্রুভ করে সেখানে আপনি দিবেন, দিয়ে ওইটার ক্যাপাসিটি যা আসে সেভাবে সাইজ করে দিন। ওকে, এখন আসি আমরা ওয়াটার সাপ্লাই ড্রেনেজ চলে গেল, এখন রেইন ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে স্কোপ অফ রেইন ওয়াটার ড্রেনেজের ভিতরে আছে ইনফিল্ট্রেটিং ইনটু দ্য গ্রাউন্ড আর ড্রেনেজ এক্সেস রেইন ওয়াটার। ইনফিল্ট্রেটিং মানে হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ওইটাকে চুষে ফেলা বা ওইটাকে ডাম্পিং করে দেয়া। ড্রেনেজ এক্সেস রেইন ওয়াটার হচ্ছে আপনার ড্রেনিং ড্রেনিং যেটা মানে রেইন ওয়াটারটা আপনার হচ্ছে প্রজেক্টে আপনি কালেকশন করবেন না, ওটাকে আউট করে দিবেন। তখন ওকে একটা ওয়ে করে দিয়ে যে তুমি এই ওয়েতে চলে যাও, এই ওয়েতে ও চলে মানে আপনার হচ্ছে এক্সেস যে কোনো আউটলেটে বা সিওয়ারেজ ড্রেনে বা আপনি যেখানে এটাকে ফেলতে চান সেখানে ফেলে দিন। ফাংশনাল টেকনিকের ভিতরে হচ্ছে আপনার কালেক্টিং রেইন ওয়াটার ফ্রম পটেনশিয়াল ক্যাচমেন্ট। এই রেইন ওয়াটারটাকে আপনাকে ক্যাচমেন্ট এরিয়াকে আমরা কি কি কোথা হইতে পারে সেটা হচ্ছে আপনার গ্রিন এরিয়া হইতে পারে, রুফ এরিয়া হইতে পারে, আপনার বিল্ডিং এর একটা বারান্দা হইতে পারে, ক্যাচমেন্ট এরিয়া হতে পারে। সেখান থেকে রেইন ওয়াটার কালেক্টিং করা, কনভেইং রেইন ওয়াটার টু ডিজায়ার্ড লোকেশন, এটাকে একটা ফিক্সড লোকেশনে যেই লোকেশনটাকে আপনি সাজেস্ট করতেছেন সেই লোকেশনে নিয়ে যাওয়ার জন্য একটা ওয়েটা তৈরি করে দেয়া। ইনফিল্ট্রেটিং ইনটু দ্য গ্রাউন্ডে ইনফিল্ট্রেট করা এবং ড্রেনিং এক্সেস রেইন, বাকিগুলো এক্সেস যে রেইন ওয়াটার থাকে সেটাকে ড্রেন করে দেওয়া। কালেক্টিং সোর্স ফ্রম বিল্ডিং, সেটা হচ্ছে রুফ, বারান্দা, ব্যালকনিজ, সানশেডস এন্ড কার্নিশ। রুফ হতে পারে, বারান্দা, ব্যালকনি হতে পারে, আর সানশেড এন্ড কার্নিশ। রেইন ওয়াটারে আপনার এই প্ল্যানিংটা যেভাবে করবেন, এটা আমরা ড্রেনেজ ডিজাইন বা রেইন ওয়াটার ম্যানেজমেন্টের বা রেইন ওয়াটার সিস্টেম ডিজাইনের একটা ক্লাস আছে, সেখানে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। এখানে জাস্ট আমরা প্ল্যানিং নিয়ে কথা বলতেছি, তো কিছু মৌখিক ভাবে আলোচনা করি। সাপোজ ধরেন আপনার এটা এই প্রজেক্টের ক্ষেত্রে কি করা হয়েছে যে ডিস্ট্রিবিউট করা হয়েছে দুই ভাবে। যেমন আমি যদি এখন এই টোটাল ওয়াটারটাকে এই ট্যাঙ্কে নিয়ে আসি, তখন এখানে কিন্তু স্লোপ বেড়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনার তখন দেখা যায় এখানে একটু ডেপ বেশি হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা কি করি দুইটা ডিভাইড করে দিই। ডিভাইড করে দিলে ডিস্টেন্সটা কমে যায়, কমে গেলে ওয়াটার মানে ইফেক্টিভনেসটা বেশি হয়, ডিসপোজাল হওয়ার যে ইফেক্টিভনেস সেটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে দুই দিক, আর এখানে একটা হলে এনাফ। এখন কথা হচ্ছে আমাদের রুফ এরিয়ার উপর বেস করে আমাদের যে লোকেশন সেই লোকেশনের রেইনফল ইন্টেন্সিটি, সেই রেইনফল ইন্টেন্সিটির উপর বেস করে আমাদের পাইপের সাইজ কত লাগবে, কত ডায়ামিটারের পাইপ আমরা দিব এবং কয়টা পাইপ দিব, সেটা আমরা ডিজাইন ক্লাসে পেয়ে যাবো ক্যালকুলেশন। এখন জাস্ট মনে রাখি যে এখানে একটা দিলে এনাফ 4 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমরা দুইটা কেন দিচ্ছি, এখানে একটা যদি ব্লক হয়ে যায় মানে ছাদে হয়তো অনেক
ধরনের ম্যাটেরিয়াল থাকতে পারে, যেটা হলো যেমন লিফ থাকতে পারে বা অন্য কোনো ম্যাটেরিয়াল যেটা ব্লক হয়ে যেতে পারে, তখন কি হবে যে আরেকটা এটা যে ব্যাকআপ আছে সে ব্যাকআপ দিল আর কি। ওটা একটা ডিসকাশন হবে। তো ছাদে বৃষ্টির পানি জমে যাওয়া, কিন্তু ছাদের উপরে হিউজ পরিমাণ একটা লোড চলে আসা, তারপরে হচ্ছে আপনার এই স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা, মানে স্ট্রাকচার যারা এক্সপার্ট, তারা কিন্তু এই বিষয়টা ভালো বুঝতে পারছেন। ওকে, তারপরে হচ্ছে আপনার এটা গেল রেইন ওয়াটার ম্যানেজমেন্ট, রেইন ওয়াটার ডিসপোজাল সিস্টেম। আর এটা হচ্ছে যে রুফ থেকে আপনি যখন ভার্টিক্যাল পাইপ গুলাকে ডাউন করে বেসমেন্টের একটা এই যে বিল্ডিং ড্রেন সিস্টেম করে, মানে একটা মেইন পাইপ দিয়ে তারপর হচ্ছে আপনি ড্রেন ওয়াটার পিটে নিয়ে যেতে পারেন। তো এখানে কিছু ক্যালকুলেশনের বিষয় আছে, এটা আমরা ডিজাইন ক্লাসে পেয়ে যাবো, যে এখানে এই পাইপের ডায়া কত হবে, এই পাইপের ডায়া কত, পাইপের পজিশন কোথায় এক্স্যাক্টলি হতে পারে, এটা আমরা পেয়ে যাবো। ওকে, এরপরে আসি আমরা ডার্ক শেপ সাইজিং কনসিডারেশন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, যে প্রবলেম যেটা হয় যে আর্কিটেক্ট যে ডাক্টের সাইজটা দেয় সেটাতে আমাদের সিস্টেমটা ওরকম আমরা তৈরি করতে পারি না। তো ডাক্টের সাইজটা মূলত দেখা যাচ্ছে প্লাম্বিং ইঞ্জিনিয়ার কি কভার করতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে যে ডাক্টের সাইজ কত লাগতে পারে। So ducts and shafts should be sufficiently big enough to house pipes and its fittings and allow maneuvering for maintenance work. এটা একটা ডাক্তার এটা সাফিসিয়েন্ট এনাফ স্পেস দিতে হবে পাইপ গুলোর জন্য, এবং ফিটিংস গুলো, এটা যে ফিটিং হবে সেই ফিটিং এর জন্য আপনার যে স্পেস দরকার সেটা দিতে হবে, এবং মেইনটেনেন্স করার জন্য যে স্পেস দরকার হবে বা অ্যাক্সেস দরকার হবে সেটা আপনাকে মানতে হবে। তো আমি অনেকগুলো ডেভেলপার কোম্পানির সাথে কাজ করে আমার একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো মানে বিজনেসের যে বিষয়টা, যে আপনার ডাইনিং স্পেস বড় করার জন্য বা হচ্ছে রুম স্পেস বড় করার জন্য টয়লেটটা হিউজ ছোট হয়ে যায়, এবং টয়লেট ছোট হয়ে যাওয়ার পরে টয়লেটের আপনার যে ক্লিয়ার স্পেসটা দরকার হয় সেই স্পেসটা বাড়ানোর জন্য দেখা গেছে আমাদের প্লাম্বিং সিস্টেমের ডাক্টের সাইজটা এতটা ছোট হয়ে যায়, তখন পরে আমার পাইপিং কানেকশন দেওয়া পসিবল। তো ওদের সাথে আমাদের একটা ফাইটিং আপনার হবে যখন আপনি ডিজাইন নিয়ে কাজ করবেন, দেখবেন আর্কিটেক্টের সাথে এই বিষয়গুলো নিয়ে একটা আপনাকে ফাইট করতে হবে। কারণ হলো আপনার যে সিস্টেম, আপনার যে সাইজটা দরকার সেটা অবশ্যই আপনাকে বের করে নিতে হবে। তারা হয়তো এটা বুঝতে পারে, হয়তো নাও বুঝতে পারে, আপনাকে এটা বের করে দিতে হবে। তো এই বাজে এক্সপিরিয়েন্স থেকে আপনার হলো আমি কিছু আপনাদেরকে শেয়ার করতেছি। সেখানে হলো যে টু পাইপ সিস্টেমের ক্ষেত্রে আমার কিন্তু আলাদাভাবে, সবাই কি শুনতেছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, টু পাইপ সিস্টেমের ক্ষেত্রে আপনার হচ্ছে ভেন পাইপ নামে একটা ভেন্ডিস্টাক একটা ইয়ে আছে। তো ভেন্ডিস্টাকের কানেকশনের জন্য আপনার দুইটা পাইপের মাঝখানে মানে আউটসাইড টু আউটসাইড মিনিমাম 6 ইঞ্চি গ্যাপ আপনাকে রাখতে হবে। সেটা হলো, আপনি এই ড্রয়িংটা ওপেন করে দেখেন, এখানে দেখেন এই যে এটা হচ্ছে ভেন পাইপ। হ্যাঁ, এই ভেন পাইপ আর এই পাইপ এটার মধ্যে একটা ইয়োক কানেকশন হবে। ইয়োক কানেকশন বলতে কোনটা, এই যে আমি প্রিভিয়াস স্লাইডে এটা কি দেখতে পাচ্ছেন সবাই? এই যে একটা ওয়াই কানেকশন, তো এটার কিন্তু একটা স্পেশাল ফিটিংস আছে যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না। সেই স্পেশাল ফিটিংসটা হয়ে গেলে কিন্তু আমরা 3 ইঞ্চির মধ্যে কভার করতে পারি, কিন্তু সেই ফিটিংসটা নাই। এখন আমাদের আলাদাভাবে দুইটা ওয়াই লাগাই দিয়ে সেটার মাঝখানে আবার জয়েন করতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে 6 ইঞ্চি স্পেস লেগে যায় এই দুইটা জয়েন্টের মাঝখানে। তো দুই পাশে আপনি যখন এইটাও জয়েন করবেন এটাও জয়েন করবেন, 6 6 12 ইঞ্চি কিন্তু আপনার অলরেডি এখানে বেড়ে যাচ্ছে। তো অনেকে এই জিনিসটা জানে না দেখে তখন তারা হচ্ছে প্রশ্ন করে বসে যে কেন এত জায়গা লাগতেছে। আরে বাবা, জায়গা তো লাগবে, কারণ আমার ফিটিংটা তো ইনস্টল হইতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল ফিটিংস নাই, তো যেটা আছে সেইটা দিয়ে তো আমাদের কানেক্ট করতে হবে। তো আমাদের স্পেস অবশ্যই না দিলে আমরা তো জয়েন করতে পারতেছি না। তো পরে দেখা গেছে যারা স্পেসটা রাখে তারা কানেকশন করতে পারে, তো যারা রাখে না তারা দেখা গেছে আপনার এই সয়েল পাইপের সাথে জাস্ট কানেকশনটা দেয়। এখন সয়েল পাইপের সাথে যদি ভেন্ট কানেকশনটা দিয়ে ওয়েস্ট পাইপটা আপনি ফাঁকা রাখেন, তাহলে এটা তো আমার টু পাইপ সিস্টেমের যে আমার কোড ফলো করা তো হলো না, বা ওটা সিস্টেমটা তো আমার সাস্টেনেবল ফুললি ভেন্টিলেটেড যেটাকে বলে সেটা হলো না। তো সেই ক্ষেত্রে মানে বিফোর প্ল্যানিং, তো বিফোর স্টার্ট দ্য আর্কিটেকচার প্ল্যান ইউ শুড কনসিডার দিস ডাক্ট সাইজ। তো এটা যদি আমরা কনসিডার করতে পারি তাহলে দেখা গেছে আমাদের এই প্রবলেমটা হবে না।
হ্যাঁ, যেহেতু আপনি টু পাইপ সিস্টেমে ডিজাইন করতেছেন তাহলে দুইটা কানেকশন দিতে হবে। হাই রেজ বাইরে বলতে আপনি যদি ডাকটা যদি এই শেপের হয় তাহলে আপনার যে এখানে ওয়ালে করতে হবে, এখানে যদি স্পেস নাই তাহলে আপনি এই জায়গাটা করতে পারেন। তখন পাইপটা আপনার হচ্ছে ওটাকে একটু স্টেবল রাখার জন্য আপনাকে সাপোর্ট দিতে হতে পারে, এটুকু আপনি করতে পারেন। কিন্তু বাইরে এটা তো আপনি বাইরে নিয়ে আসলে তো কানেকশন দিতে পারবেন, তখন আবার ওয়াল ফুটা করে বাইরে তো নিয়ে গেলে আপনার হচ্ছে ফ্লোর এরিয়ার ভিতরে চলে আসবে। হুম। না, একটু আপনি হয়তো হাই রাইজ বিল্ডিং গুলা মানে মেগা প্রজেক্ট গুলো দেখেননি বা বড় বিল্ডিং গুলো একটু দেখলে তখন দেখবেন। যেমন আমরা হচ্ছে আমি যখন ডিটিসি তে ছিলাম তখন ডিটিসি এর হেডকোয়ার্টার এখন যেটা হয়েছে দেখবেন যে রোশন হাইওয়ে হেডকোয়ার্টারের পাশে ওই বিল্ডিংটা টোটালটা দেখবেন যে এরকম ভেন্টিলেশন ইকুইপমেন্ট করা আছে। ওটা আমরা আচ্ছা, এটা কোড বলে হচ্ছে 10 তলা পর্ব, ঠিক আছে? তো 10 তলা পর্ব, এখন আপনার বিল্ডিং যদি 10 তলা হয় আর আপনি যদি এটা করেন তাহলে দেখা গেছে একটা পয়েন্টে শুধু কানেকশনটা আসবে। তো একটা পয়েন্টে কানেকশন হলে মানে কোড কোড ফলো করলে একটা পয়েন্ট হলেই হচ্ছে, কিন্তু আমরা করি কি অনেকে প্রতিটা ফ্লোরে দিয়ে দিই। কিন্তু আমরা মনে করি যতগুলা ফ্লোরে আমরা দিব, যত বেশি দিব তত আমাদের বেশি কাজ করবে। কিন্তু এখানে ওরকম কোনো ইফেক্টিভ যে আমরা পাবো তা না, শুধু শুধু কস্টিং বাড়াচ্ছি। আপনার 10 তলার জন্য হচ্ছে লিস্ট আপনি 3 তলা পর একটা মানে 3 তলা অন্তর অন্তর এটা দিতে পারেন, এটা এনাফ। প্রতিটা ফ্লোরে যে দিতে হবে তার দরকার নেই। মানে অনেক ইঞ্জিনিয়ার দেখবেন বা কন্ট্রাক্টর এই কাজটা করে প্রতিটা ফ্লোরে আপনার এটা দিয়ে দেবে, এটা দরকার নেই। আমি যেটা করি, হ্যাঁ হ্যাঁ, এটা যাওয়ার অপশন থাকে। অপশন থাকে বলতে কি ওই যখন আপনি সার্কিট ভেন্ট দিবেন, সার্কিট ভেন্ট হচ্ছে যে এটা, এই যে এই ভেন্টটা, এই পাইপটা যে আপনার গিয়ে কানেকশন হয়েছে, হ্যাঁ? তখন আপনার সাপোজ দেখা গেল এই সিস্টেমটা ব্লক হয়ে গেল, এই জায়গাটার ভেন্ট স্টারটা ব্লক হয়ে গেল, ওয়েস্ট স্টারটা ব্লক হয়ে গেল, যে কোনো কারণে জ্যাম বেঁধে গেল, তখন আপনার পানিটা ওভারফ্লো হয়ে ভেন্ট পাইপে চলে যায়। এটা একটা প্রবলেম হয়, কিন্তু কিছু করার নাই। না না, ওইটা ড্রেনেজ করা লাগবে না। এটা আপনার হচ্ছে নিচে ড্রেনেজ করতে হবে না। ওই আপনি তখন কি করবেন, যেই পয়েন্টে ব্লক হয়েছে ওই পাইপটার ওই যে আমরা বলছি না যে ক্লিন আউট রাখতে হবে সাফিসিয়েন্ট পয়েন্ট গুলোতে, তখন আপনি ক্লিন আউটের ডোর ওপেন করে তখন ক্লিন করে দিলেই আবার মেন পাইপটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনার নিচে ড্রেনেজ কানেকশন শুধু ড্রেন পাইপ দেওয়ার দরকার নাই। ড্রেন পাইপের আপনার আউটলেটটা হবে উপরের দিকে, কারণ আপনার গ্যাসের ফ্লোটা হচ্ছে উপরের দিকে আর আপনার ওয়াটারের ফ্লোটা হচ্ছে নিচের দিকে। ওয়াটার নিচের দিকে নামলে গ্যাস উপরের দিকে উঠবে। তো আপনি ড্রেন পাইপের অ্যাক্সেস দিবেন উপরের দিকে, আউটলেটটা। অনেকে করে, অনেকে দেখা যায় কি যে ড্রেন পাইপটা নিচে নামায় দিয়ে পিটের সাথে কানেকশন করে রাখে। বলে কেন? বলে যে হচ্ছে ওই পিটের যে একটা ভেন্টিলেশন দরকার ওটা ওই ড্রেন পাইপ দিয়ে হয়। অনেকে এটা করে দেখছি, কোডে আমি দেখি নাই, ডিজাইন কোথায় এরকম আর দেখি। পিঠে ভেন্টিলেশন, না পিঠে ভেন্টিলেশন দরকার হয় না, কারণ আপনি যদি টোটাল সিস্টেমটাকে ফুললি ভেন্টিলেটেড করতে পারেন টু পাইপ সিস্টেমটাকে, তখন আপনি তো গ্যাস তো উপর থেকে রিলিজ করে দিচ্ছেন। তো পিঠে তো আমার অতটা দরকার হয় না। পিঠে তো আপনি যখন ম্যানুয়াল কাভার দিচ্ছেন তখন ওইখানে তো আপনি কিছু হোল রেখে দিচ্ছেন, ম্যানুয়াল কাভারে কিন্তু দেখবেন ফুটা থাকে, ওইটাই না। আবার স্ল্যাব যদি থাকে স্ল্যাবে দেখবেন ফুটা থাকে, ওইটাতেই ভেন্টিলেশন এনাফ। আচ্ছা, তো এখন আসেন যে সাইজিংটা কি করতে হবে। তো যদি বেশি হাই রেজ কমার্শিয়াল বিল্ডিং হয় তখন আপনার হিউজ পরিমাণে পাইপ আসে। তো ওইটার জন্য আপনার 36 ইঞ্চি বাই 36 ইঞ্চি সাইজটা হলো এনাফ, আর এরকম একটা ডোর অ্যাক্সেস রাখবেন। আর এই স্ল্যাবটাকে আপনি মানে কংক্রিটের ঢালাই দিয়ে দিবেন স্ল্যাবের সাথে, দিলে তখন হবে কি ও এসে এখানে দাঁড়ায় তখন এই মেনটেনেন্স করতে করতে পারবে। এখানে যদি গ্যাপ রেখে দেন
ও কিন্তু এখানে ঝুলে কাজ করতে রিস্কি হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এই স্ল্যাবটা যদি আপনি কাস্টিং করে দেন, কাস্টিং করলে আরেকটা সুবিধা যেটা হবে যে ফায়ারের যে বিষয়টা, ধরেন নিচের ফ্লোরে আগুন লাগলে এখন যারা ফায়ার ফাইটিং এর প্র্যাকটিস করে তারা এই বিষয়টা করে আর কি, যে ডাকগুলো ক্লোজ করে দেয়। যেমন নিচের ফ্লোরে আমার যদি আগুন লাগে তখন কি হবে, আগুনটা কিন্তু ডাক্টের ভিতর দিয়ে উপরে চলে আসতে থাকে। আর যদি আপনার এটা ক্লোজ করা থাকলো তখন কিন্তু আপনি ওই মানে ফায়ারের যে ফায়ারটাকে কিন্তু আপনি হচ্ছে ব্লক করতে পারবেন। এটা একটা সুবিধা, বুঝতে পারছেন? ওকে। আর এইভাবে এটার সাইজিংটা আমি বলতেছি যে কিভাবে করবেন। এটা একটা ফর্মুলা জাস্ট, এটা ডিভি হচ্ছে আপনার এই হাফ সহকারে আউটার ডায়ার। তো আপনার যখন পাইপের সাইজটা আপনি ধরবেন তখন এই আউটার মানে হাফ সহকারে ধরবেন, বা সকেটের যে জয়েন্টটা হয় সেই সকেট সহকারে ধরবেন। তো ওইটা আপনার 100 মানে পাইপের ডায়া যদি 100 হয় মানে 4 ইঞ্চি পাইপ হলে ওইটা আপনার দেখা গেছে আউটার ডায়া নিয়ে 5 মিলি করে 110 হয়ে যায়, 110 মিলিমিটার ধরা হয়। 6 ইঞ্চি হলে 160 মিলিমিটার আউটার ডায়া ধরা হবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে দেখেন বের করার সিস্টেম হচ্ছে লেন্থ, মানে ডাক্টের লেন্থ বের করার জন্য এল ইজ ইকুয়াল টু সাম অফ ডিবি প্লাস 2, মানে এই ডিবি যদি আপনার হচ্ছে 100 হয়, 100 হলে বা 4 ইঞ্চি যদি হয় 4 ইঞ্চি প্লাস 2, তাহলে আপনার লেন্থ হচ্ছে এল হচ্ছে লেন্থ আর ডিবি হচ্ছে আউটার ডায়া অফ বেল অফ পাইপ, আউটার ডায়া অফ বেল অফ পাইপ এটা পেয়ে যাবেন। তো আপনার আউটার ডায়া যদি হয় আপনার ধরেন 110 আর এখানে আরো 2 2 ইঞ্চি মানে হচ্ছে 50 যদি মিলিমিটার হিসাব করেন 50, তাহলে আপনার কত হয়ে যাবে 50 160 কিন্তু হয়ে যাচ্ছে। তখন আপনার এই পাইপের এইটুকু এই ডিবি বের হয়ে যাবে, এই টোটাল আপনার এই লেন এইটুকু আমার দরকার হবে 160, মানে এই পাইপ থেকে এই দুই পাশে গ্যাপ রাখতে হবে 2 ইঞ্চি, 2 ইঞ্চি গ্যাপ, তাহলে 110 আর এই যে আপনার 2 ইঞ্চি গ্যাপ, 2 2 4 ইঞ্চি মানে 2 ইঞ্চি করে 2 ইঞ্চি 4 ইঞ্চি দুই পাশে গ্যাপ থাকবে। আর উইথটা বের করার জন্য আপনার ডি বিএম প্লাস 2 এটা হলো ফর্মুলা, আউটার দ্য পাইপ অফ ম্যাক্সিমাম সাইজ, এটা উইথ বের করতে হবে। আর এই ফর্মুলা যদি ফলো না করেন তাহলে আপনারা হচ্ছে এটা ফলো করতে পারেন, সেটা হলো এই ওয়াল থেকে ইনসাইড থেকে আপনার হলো 4 ইঞ্চি গ্যাপ থাকবে। এটা কি দেখতে পাচ্ছেন সবাই না জুম করবো আরো? আচ্ছা, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে ডাক্টের, যে অপশনটা আপনারা নেন, কিন্তু এখানে অনেক বড় সাইজ চলে আসবে কারণ এখানে টোটাল ফুল আপনার যতটা গ্যাপ দরকার হয় সেটা ফলো করা হয়েছে, সেজন্য এখানে অনেক বড় সাইজ চলে আসতেছে। তো আপনারা আমি যেটা বলে দিই যে মিনিমাম 2 ইঞ্চি গ্যাপ রাখবেন পাইপের আউটসাইড থেকে, ক্লিয়ার 2 ইঞ্চি রাখবেন যাতে ওই যে ক্ল্যাম্পটা লাগানো যায়, পাইপের যে ক্ল্যাম্প লাগানোর জন্য 2 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। তারপর আপনার এখান থেকে 6 ইঞ্চি মেন পাইপ থেকে আউটসাইড টু আউটসাইড 6 ইঞ্চি গ্যাপ রাখবেন। হ্যাঁ, এরপরে আপনার এই ওয়াটার সাপ্লাই পাইপের ডায়াটা তো ফিক্স থাকে না, কারণ এটা তো উপর থেকে রিডিউস হইতে হইতে নিচে চলে যায়। তো উপর থেকে আমার 2 ইঞ্চি নামলো, নিচে রিডিউস হয়ে 3/4 হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার এটা ম্যাক্সিমামটা ধরে নিতে পারেন, ধরে স্পেসটা দিতে পারেন। তো সেটা বের করার জন্য একটা ফর্মুলা দিছি যে দুই পাশের গ্যাপটা কত, ডি বাই ডাব্লিউ বাই 2 + 2। ডিডব্লিউ হচ্ছে ডায়া অফ ওয়াটার সাপ্লাই ডাউন পাইপ। তো আপনার যদি ওয়াটার সাপ্লাই ডাউন পাইপের সাপ্লাই ডাউন পাইপের ডায়া যদি হয় 2 ইঞ্চি, তাহলে এখানে 2 বসায় দিবেন ডিভাইডেড বাই 2 + 2 ইঞ্চি, দেখবেন এখানে 3 ইঞ্চি গ্যাপ চলে আসে। তাহলে ওয়াটার সাপ্লাই পাইপের দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে গ্যাপ থাকে, আর স্যানিটারি পাইপ গুলো দুই পাশে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে গ্যাপ থাকে। এইভাবে আপনি সেট আপ করে নিতে পারেন। এখন আপনার বিল্ডিং এর যে ডাক্টের কন্ডিশন আছে, যে পজিশনে আছে, সেটা কি আপনার রেক্টেঙ্গেল শেপে আছে না স্কোয়ার শেপে আছে না একদম এই যে এরকম লম্বা টাইপের আছে? হ্যাঁ, তো লম্বা টাইপের হলে আপনি এইভাবে সাজাইতে পারেন, স্কোয়ার শেপের হলে আপনি এইভাবে সাজাইতে পারেন। তো এটা হলো আপনার ওই টয়লেটের লোকেশন এবং আর্কিটেকচারাল প্ল্যান যখন করা হবে তারপরে আর কি আপনি এটা বুঝতে পারবেন। তো এইটাই আর কি ডাক্তার সাইজ বের করা। আর বাকিটা আমরা কালকে যে ড্রয়িং ক্লাস করবো, যখন ড্রয়িং ক্লাসের সময় আমরা এটা ডিসকাশন করে এই পাইপ বসানোর যে সিস্টেম, ডাক্টের ডাক্টের লেআউটের ভিতরে ডাক্টের লেআউট তৈরি করা, পাইপ গুলাকে এই যে ইনস্টল করা, কোথায় কোথায় পজিশন কিভাবে বসবে, এগুলো আমরা অটোক্যাড ড্রয়িং এ আগামী ক্লাস দেখতে পাবো। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারি।
কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা আচ্ছা, তো এটা আমাদের আরেকটা ক্লাস আগামীকাল আছে, সেটা হচ্ছে আমাদের এই অটোক্যাড নিয়ে ড্রয়িং স্টার্ট করে দিব। ড্রয়িং করতে করতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব, ড্রয়িং এর মাঝে মাঝে আমরা সলিউশন বুঝে নিব। তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে আজকে শেষ করতে পারি। তো আগামীকাল সবাই সেম টাইমে 8টার দিকে সবাই প্রেজেন্ট থাকবেন। নেক্সট ক্লাসে আমরা